রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আরো একবার ওয়েলকাম করছি প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার মঞ্চে, কে স্বীকার করতে যাচ্ছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি সদ্য কৈশোর পার হওয়া 18 বছরের তরুণ সবুজ। সবুজ এসেছেন সুদূর নাটোর থেকে। পড়াশোনায় বেশ মেধাবী, বন্ধুদের নিয়ে আড্ডা দিতে ভালোবাসেন। মা, বাবা আর বড় ভাইকে খুব ভালোবাসেন সবুজ। এত অল্প বয়সের জীবনে কোন সত্য আজ সবুজ আমাদের জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে আমাদের সঙ্গে রয়েছে সবুজ, বরাবরের মতোই থাকছে SMS পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানবো অপরাধ, এবং তারপর অপরাধের পরের যে প্রায়শ্চিত্ত কিংবা অপরাধের পরের যে ইফেক্ট, সেটা আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে, আমরা শুরু করি এবং একেবারে ছোটবেলা ব্যাকগ্রাউন্ড থেকে শুনবো। হ্যাঁ, বলেন। জি, সবার প্রথমে আমার ছোটবেলা, যখন আমার জন্ম হওয়ার আগের ঘটনা, আমার শোনা কথা, সেখান থেকে আমি শুরু করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, শুরু করুন। আমার বাবা চাচারা 3 ভাই। 3 ভাইয়ের অনেক জমি জমা ছিল। জমি জমার মধ্যে আমার বাবা চাচারা তখন অশিক্ষিত ছিল, কেউ 2 পর্যন্ত, কেউ 3 পর্যন্ত পড়ছে, অশিক্ষিত ছিল। তো তারা জমি বিক্রি করে খাইতো, জুয়া খেলতো, এসব করতে করতে এক পর্যায়ে জমি টমি শেষ হয়ে যায়। তবে 2000 সালের দিকে তখন তারা ঢাকা চলে যায়। তখন আমরা 2 ভাই, আমার নাম সবুজ আর আমার ভাইয়ের নাম হলো সাদ্দাম। বড় ভাই হলো তখন সম্ভবত 6-7 বছর বয়স। আমার বড় ভাইকে নানি বাড়ি থেকে যায়, আর আমি ছিলাম যেহেতু 1.5 বছরের 2 বছরের সম্ভবত। তখন আমাকে আমার মা আমাকে করে ঢাকা নিয়ে যায়। ওকে। তো তখন নারায়ণগঞ্জে চলে যায়, নারায়ণগঞ্জে একটা বাসা ভাড়ায় থাকে। এই হলো আমার আমার শোনা কথা আমার দাদিদের থেকে। আপনার বাবা কি করতো এই সময়টাতে? আমার বাবা তখন কিছু করতো না, জমি বিক্রি করে খাইতো। আপনাদেরকে নিয়ে আপনার মা নারায়ণগঞ্জে চলে আসে। আপনার বাবা কোথায় তখন? মা বাবা দুজনে মিলে নারায়ণগঞ্জে চলে আসে। চাচারাও আসে, সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে। পুরো ফ্যামিলি। কেন আসে নারায়ণগঞ্জ? ভাত খাইতে পারে না, শুনবে না কিছু, ভাত খাওয়ার টাকা পয়সা থাকে না।
তারপর আসে, তারপর মানে আমার যখন 4-5 বছর বয়স হয় বা মানে 6 বছর বয়স হয় তখন আমাকে স্কুলে ভর্তি করায়। তো 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসটা মানে বাবা মা দুজনই কাম করে গার্মেন্টসে কাম করে। আমার মা তখন গার্মেন্টসে কাম করে, আর আমার বাবা তখন রিক্সা চালায়। তখন মানে বাবা গার্মেন্টসে চাকরি করে না, মা চাকরি করে শুধু। তো চাকরি করে, তারপর মানে আমি 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসটা মানে বাবা মার শাসন হয় না আমার, মানে আমি একাই, বাবা মার মানে অপূর্ণতা শাসন যে থাকে এটা আমি পাই নাই। মানে ইচ্ছা মতন ঘুরছি ফিরছি এইসব হয়েছে 1 থেকে 5 পর্যন্ত। ওকে। তো মানে 5-এ যখন পিএসসি পরীক্ষা দিই, পিএসসি পরীক্ষার সময় আমি 2nd ডিভিশন পাইছিলাম, ভালো পাইছিলাম। তো যখন আমি মানে 6-এ উঠি তখন থেকে মানে ঘটনাটা শুরু হয়। নারায়ণগঞ্জে থাকা অবস্থায় আপনার কি মনে আছে? ওই সময়টাতে আপনারা তো নারায়ণগঞ্জে আছেন 5-6 পর্যন্ত, তখন বাবা কি করতো, পরিবার কিভাবে চলতো, যেটা আপনি একটু আগে বলছিলেন যে ভাতের অভাবে আপনারা নারায়ণগঞ্জে আসেন? তখন আমার বাবা মানে রিক্সা চালাইতো আর আমার মা গার্মেন্টসে চাকরি করতো, আর আমার ভাই তো থাকতো নানি বাড়ি। জি। আমার ভাইয়ের মনে করেন যে পড়ালেখার খরচ দিতে পারতো না, এত মানে দারিদ্রতায় ছিলাম। বাবা রিক্সা চালাইতো, রিক্সার টাকা তো আনতেই পারতো না। ওটা মানে আমার মা যে গার্মেন্টসে কাজ করতো, হ্যাঁ, যে টাকা দিত যে যাও চালানো এসব আনো, এই টাকা দিত। তারপরেও দেখা যাচ্ছে যে মাসে আপনার দোকান বাকি থাকে। তো মানে 6-এ থাকতো, তখন আমার মা বললো যে তোমার রিক্সা চালাও, রিক্সার টাকা মানে রিক্সা যে হাজিরা দিতে হয় ওই হাজিরাই দিতে পারতো না। মানে মহাজনের কাছ থেকে যে রিক্সা নিত ওই রিক্সা যে হাজিরা দেওয়া, মানে দিন শেষে যে টাকাটা মহাজনকে দিতে হতো ওটাই হতো না। ওটাই হইতো না। তারপর মনে করেন যে বলো তোমার এই কাজ করার দরকার নাই, তুমি গার্মেন্টসে লাগো। তারপর মানে তখন 6-এ আপনার মা আপনার বাবাকে বুদ্ধি দিল এটা? না, হ্যাঁ, বুদ্ধি দিল। তারপর মনে করেন যে আমার বাবা গার্মেন্টসে লাগছে। তখন ওই একটা ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি, ওখানে মানে দারোয়ান পদে লাগে। দারোয়ান পদে? ওকে। হ্যাঁ, দারোয়ান পদে লাগে। মানে তখন আমি 6-এ পড়ি, তখন আমাকে হাই স্কুলে ভর্তি করে দিছে। তারপরে যখন 7-এ উঠি তখন থেকে ভাই আমার ঘটনাটা শুরু। যখন 7-এ উঠি ভাই, তখন একটা গার্মেন্টস এর একটা মেয়ের সাথে, মানে আমার বয়স তখন ছিল 13-14 এরকম বয়স ছিল, আর মেয়েটা গার্মেন্টসে পড়তো, গার্মেন্টসে মানে কাম করতো আর কি। গার্মেন্টসে কাম করতো, মেয়েটার সাথে আমার দেখা হয়েছে রাস্তা দেখে আমার খুব ভালো লাগে। তারপর মানে মেয়েটার পিছনে নিয়ে গার্মেন্টসটা দেখি, তারপর পরের দিন আবার খুঁজি কিন্তু পাই না। কিন্তু তারপরের দিন আবার খুঁজি, মানে একদিন পর তখন ওই মেয়েটাকে আবার দেখি মানে রাস্তার ভিতর। তারপর আবার পিছে যাইও, মানে হাজার মানুষ ব্রিজ দিয়ে চলে ভাই গার্মেন্টসের রাস্তা যেহেতু, ওর পিছে আমি যাই, যে মানে মেয়েটাকে বলি যে আপু নাম কি? আপনি বলেন এভাবে? ওই মেয়েটাকে। কোন ক্লাসে পড়েন তখন? আমি 7-এ, ক্লাস 7-এ পড়েন। 7-এ। ওকে। তখন মেয়েটার বয়স হলো আপনার 12, প্রায় আমার 1 বছর কম আর কি। কিন্তু ও মানে হাতে পায়ে লম্বা হয়ে গেছিল, আমিও তোর মানে তখন লম্বা হয়ে গেছিলাম। তো যাই হোক, আমি ওর নাম জিজ্ঞাসি, তখন বলে না। তারপরে গেছি ওর পিছে দেখি ওই গার্মেন্টসে গেছে। তারপরে জিজ্ঞেস করলাম যে ভাই এই গার্মেন্টস ছুটি দেয় কখন? পরে বললো রাত 8টায়, দারোয়ান। তারপর মনে করেন যে ওই দিন আমি স্কুলে যাইনি, ওই 7-এ যখন পড়ি, তো স্কুলে না যেয়ে রাত 8টার আগে 7:30টার দিক দিয়ে আমি গার্মেন্টসের সামনে দাঁড়ায় থাকি, যে যখন ওই মেয়েটা বাড়াবে তখন ওর পিস নিব। তো মেয়েটা তখন বাড়ায়, তারপর আবার মানে যাইতেছে মেয়েটার সাথে 2-3টা ওর বান্ধবীও আছে। তো তখন আমার সাথেও 2-3জন বন্ধু আছে আমার, একটা নাম ছিল রিঙ্কু আর একটা নাম ছিল হৃদয়। এরা 2জন বন্ধু আমার সাথে আছে। তো ওরা আমাকে সাপোর্ট দিয়েছে, যা ক। আমি কই ওর সাথে 2টা আছে, কত মানুষ এখন যাইতেছে, এখন বললে কি মনে করবে। তারপর ওরা বললো যে বোকা। পরে ওরা গেল, ওরা যে বলছে দাঁড়াও, ওরা মানে ওরা স্থানীয় আসলো, ওদের পাওয়ারই আলাদা, যে থামাইছে এই দাঁড়াও। আপনাকে থামাইছে? না, আমাকে না, ওই মাইয়াকে থামাইছে। মেয়েটাকে থামাইছে? আপনি ইন্সপায়ার করেছিলেন? আমি বলছি না, এই 3টা মেয়ে ওরা আপনাকে সাহায্য করার জন্য এসেছে? হ্যাঁ, ওদের মানে সাহস বিশ ছিল, স্থানীয়, আর আমি তো ওখানে ভাড়াটিয়া। তো ওরা গেছে যে ওই দাঁড়া, মানে ওই মাইকে এইভাবে যে ওই দাঁড়া। মেয়েটাকে বলেছে? হ্যাঁ। আপনাকে আপনার ফ্রেন্ডরা? হ্যাঁ, আমার ফ্রেন্ডরা। পরে মনে করেন ওর সাথে যে 2টা আছে ওই 2টা সামনে গেছে, মানে ওরা চলে যেতেছে ওই মেয়েটাকে রাইখা, মানে ভয় পায়। পরে আমি গেছি যা বুঝি এইভাবে থামাই লিখে। পরে ওই মেয়েটা বলতেছে যে আপনি তো দেখতেছেন আমার পিছিয়ে 2 দিন ধরে ঘুরতেছেন, কি করবেন, মানে এইভাবে করতেছে যে কি করবেন। কিছু না, এমনি। তখন আমি এইভাবে ইয়া করি। তারপর আবার ও আমাদের থুয়া পরে আবার সামনে যায়। পরে আমার বন্ধুরা বলতেছে এত বড় চান্স মিস করলি, পরে যা পিছিয়ে যা, কথা কবি তুই, মানে আমাকে বলতেছে কথা কবি তুই, নাহলে তোর মার দিম। ওরা 2জন আমাকে বলতেছে। পরে আবার গেছি পিছিয়ে, পরে বললাম আপু নামটা বলা যাবে? বলে আমার নাম খুশি। তারপর তো আমার মনটা খুশিতে ভরে গেছে,
ওর নামের মতন। ওকে, তারপর মনে করেন যে আমি আবার ওর পিছে আসি, তারপরে ও সামনে, পরে ওরা বললো কি রে গেলি না ওর পিছে পিছে বাড়ি চিনবি? আমি কই ও তো নাম বকলো খালি, নাম কি খুশি, পরে যে বাড়ি চিনবি, পরে আমি কই যে এখন তো চলে যেতেছে, মানে হাজার হাজার মানুষ যাচ্ছে, গার্মেন্টসের লোক তো বুঝেনি, আমি তো কোথায় খুঁজবো? তারপর আবার কি দৌড় দিই, আমি ওদের দুজনকে ধুয়ে দৌড় দিই যে ওর বাড়ি চিনবো। তো ওর পিছে মানে দৌড় দিয়ে যাই, খুঁজা পাই না। পরে আমি মানে দৌড় দিয়া মানে মানুষ ধাক্কায় ঢুক্কায় আমি আগে চলে গেছি, মানে ব্রিজের ওই পাশে যা দাঁড়াইছি, ব্রিজের জ্যাম, তারপরে ওই পাশে দাঁড়াইছে, পরে আবার দেখি যে ও আসতেছে আমার পিছে, পরে আবার পিছে পিছে যাই, বাড়ি চিনি। তারপরের দিন আবার সকাল 7:30টার দিকে ওর বাড়ির সামনে যা দাঁড়ায় থাকি, আমি একা যে ওর দুজনকে নিই না, যে কি বলতে কি না করে, ওরা স্থানীয় বেশি করে ফেলে কিনা, আমি যেটা বেশি করে, হ্যাঁ ওরা ওদের সাহস বেশি করে ফেলে। তারপর আমি মানে যাই 7:30 বাজে দাঁড়াই। মেয়েটার নাম কি ছিল? খুশি। আপনি একটু আগে বলছিলেন, হ্যাঁ বলেন। তারপর তো ওই মেয়েটা, তারপর 7:30 বাজে দাঁড়া থাকি, পরে যখন 7:40 বাজে তখন মনে করেন ওই মেয়েটা বাড়াইছে, মানে গার্মেন্টসে কামে যাবে, পরে বাড়াইছে, আবার ওর পিছে পিছে গেছি। তো তখন ওই একা আসছিল, ওর বান্ধবীর ছিল না, বাইর থেকে বাড়াইছে, পরে গেছি, আপু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এভাবে মানে ওই মেয়েটার সাথে আলাপ হয়। এক পর্যায়ে ওর সাথে আমার রিলেশন হওয়ার 1-1.5 মাস পর ওর সাথে মানে একদিন ওর গার্মেন্টস থেকে ছুটি নিয়ে 3টা বাজে আসি। তো আমরা মানে ব্রিজে বসে থাকি, আমরা ব্রিজে আবার আড্ডা মারি সবাই, আমরা যে স্থানীয় বন্ধু আর আমি একা ভাড়াটিয়া, আর ওরা 5-6 জন, এই 7 জন মিলে আড্ডা মারি। তো এটা আসার পর মানে আমার দিকে একটা হাসি দেয়, তারপরে ওরা তো বললো মামা হয়ে গেছে কাম। পরে মনে করেন যে ওর পিছে পিছে যাই আমি, পরে বললাম যে চলো আজকে আমরা বেড়ায় আসি। আচ্ছা, তারপর মনে করেন যে ওর সাথে যাই, দুজন হাঁটতে থাকি, এলাকার মানুষ মানে দিকে তাকায় থাকি, তখন যে মানে সন্দেহ করতেছে, আমারও ভয় করতেছে, মানে কোনোদিন এরকম করি নাই। তারপর যাই হোক হাঁটতে থাকি, হাঁটি মানে এক এলাকা থেকে আরেক এলাকা হাঁটছি, আবার ঘুরে ওর বাড়ির সামনে আনছি ওই দিন। তারপরে মনে করেন যে তারও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর ওকে নিয়ে এই হাঁটি, মানে এর ভিতর 3-4 বার, মানে প্রতিদিন বিকালে ও তাড়াতাড়ি আসে, ওকে নিয়ে হাঁটি, মানে 2টার পর যে খায়া দিয়ে আবার যায়, ও যায় না, আমার সাথে বেড়ায়। তখন মনে করেন যে 2-3 সপ্তাহ পর ওকে নিয়ে আবার বাড়াইছি। তো বাড়াইতে আমরা যে যা থাকতাম ওই জায়গা থেকে বক্তবলি নদী আপনার 35 মিনিট লাগে আচ্ছা হাইটে যেতে। তো হাইটে গেছি আমরা খুশিকে নিয়ে। হ্যাঁ, তখন ওই ভয়টা আসলো না যে ফিটিং খামো, এই ভয়টা ছিল না। তখন গেছি ভাটার মাঝখান দিয়ে গেছি ভাই আমরা দুইজন। আপনি তখন, আপনার তখন বয়স কত আর ও কোন ক্লাসে? আমার বয়স তখন 14। আর আমি 7-এ পড়ি। আর ও কোন ক্লাসে পড়ে? আর ও পড়ে না, ও 4 পর্যন্ত পড়ে বাদ দিয়ে দিয়েছে, পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। তার মানে আপনার চেয়ে বয়সে ছোট ছিল? হ্যাঁ, 1 বছরের ছোট। 1 বছরের ছোট ছিল। ওকে, 13 বছর 12-13 বছর, রাইট। হ্যাঁ, তারপর মনে করেন যে বক্তবলি নদীর তীরে গেছি, ওখানে যা দাঁড়ায় আছি, তখন আমি মোবাইল ইউজ করতাম না, ও ইউজ করতো মোবাইল, ওর কাছে একটা মানে বাটন সেট আছিল। তা আমরা যেখানে মানে দাঁড়াইছিলাম ওর পাশে আপনার 12 থেকে 13 জন ছেলে মানে গোসল করতেছিল, মানে ওরা খুব বড় বড় আসলো, মানে কিশোর আসলো, এই 18-19-21 বছরের আছে, এরকম আর কি, ঘুরা ফিরা বেড়া, মানে খারাপ কাজ করে, এরকম দেখলে এরকম বোঝা যায়। তারপর মনে করেন যে ওরা গোসল টোসল শেষ, আমরা দাঁড়ায় আছি 5 মিনিটের মতন, পর ওরা সবাই উইটা আসতেছে। তখন তো আমার একটু ভয় লাগতেছে। তখন আইসা বলতেছে যে এখানে কি করো, প্রেম করতেছো? তখন আমি বলে দিয়েছি হবে, করো, সমস্যা নাই, আমরা আছি, কোনো বিপদে বললে আমরা আছি, এই কয়া ভাই ওরা চলে যেতে লাগছে। তখন ওই আমার যে প্রেমিকা হয়ে গেছে ততদিনে? হ্যাঁ, হয়ে গেছে, নাহলে কি ঘুরতে যায়? ওকে, রাইট, ওকে, হয়ে গেছে। হ্যাঁ, তারপর মনে প্রেমিকা কি করলো? ও মোবাইল টিপতেছিল, মোবাইলটা দেখছে, ওরা মানে যাওয়ার সময় মোবাইলটা দেখছে, ফলো করছে। পর একটু যাওয়ার পর দাঁড়ায় একটু কথা বলতেছে। পরে আমি খুশিকে বলতেছি যে চলো আমরা চলে যাই। দাঁড়াও না, আরেকটু দাঁড়াও, মানে 5 মিনিট দাঁড়াইছি, এত তাড়াতাড়ি চলে যাবো কেন, ও বলতেছে। আর আমি তো জানি যে কি হতে যাইতেছে। পরে দেখি তখন ওরা 2 মিনিট পরে কথাবার্তা বলে আমাদের কাছে আইছে, আমাকে এদিকে আসো তুমি, আমাকে বললো। পর আমি গেলাম, পর ওদের ভিতরে একটা বড় লোক আসল, মানে কালো করে মোটা করে আসলো। ও বলতেছে এই জায়গায় ভাটার ভিতরে আইসোস, তোর 2 জন একটা মাইয়া, বাড়ি কই, বাপের নাম কি, তোর তো আকাম কুকাম করছোস, তোর বাপ মানে ডাকমু, আর তোকে এলাকার যে মেম্বার আছে ওগুলোকে ধরাই দেবো, বিয়ে করে দেবো তোকে 2 জনরে। আমি বলছি যে ও আমার খালাতো বোন, আমরা বেড়াইতে আসছি। এটা যখন বলছি তখন কি করছে, আমাকে 3-4টা থাপ্পড় মারছে ওই ছেলেটাই, কালো মোটা করে ছেলেটা। থাপ্পড় মারার পর ও বলতেছে ভাই ওকে ছেড়ে দেন, মারতেছেন কেন?
পরে বলতেছে মারবো না কেন, তুই তুমি একটু ওই দিক যাও, ওর লগে কথা আছে সিঙ্গেল। পরে আমাকে ঘাড় ধরে ভাই অন্যদিক নিয়ে যায়। পরে বলে যে এই তুই ওরা কিছু করতে পারস না, আমরা কিছু জানি, তুই কিছু না বলতে আমরা কিন্তু ভালো ভালোই কাম কর, মীমাংসা কর। আমি মীমাংসা ভাই আমার কাছে তো টাকা পয়সা কিছু আনি নেই, তখন 7-এ পড়ে আমি, নাহলে তো হাইটে আসতাম না টাকা পয়সা থাকলে। পরে বললাম যে আমার কাছে কিছু নাই। কয় ওই শরীরে যা বুঝা যে মোবাইলটা দিতে, আর না হলে কিন্তু তো ফিডিং খাওয়াইতে মার অন্য কিছু করে ফেলাম ওই শরীর লগে। ওরা বলতেছে। তারপর আমি খুশির লগে কথা বললাম, খুবই ফাঁকে দাঁড়ায় আসছিল। তখন বললাম যে খুশি এই ব্যাপার, মোবাইলটা দিয়ে যেতে করতেছে, না হলে একটা অকারেন্স করে ফেলাবো, মানে অঘটন ঘটে, মানে বিচার দিব আর কি। তখন কইছে ওরে, তখন খুশি যায় ওরে বলতেছে যে ভাই আমাকে যদি লজ্জা থাকে আর কোনোদিন এখানে আসবো না ভাই, আমাকে ছেড়ে দেন। পরে এই কথা শুনে নেয়, পরে কয় আপু তুমি একটু সাইডে যাও, ওর কথা। আবার ভাই বিশ্বাস করবো না, 10-12 জন মিলা ভাই শুয়ায়া লাত্তি ঘুষা কিল আপনাকে। হ্যাঁ, আমার এই বাম হাত ভাঙে গেছিল, খুব মারা মারছে ভাই। মারার পর তারপরে গেছে ভাই সাইরা দেন, কান্দা ফেলাইছেন। আর আমিও তো তখন মোবাইল দেয়নি না, পরে মোবাইল দিছে। পরে কয় ভাই ধরেন ভাই, আমাদেরকে এখন যাইতে দেন ভাই। পরে কয় টাকা পয়সা কি আছে দেও, নাহলে যাইতে দেবো না, ওরা তো বাইন্দে রাখবো, তারপর বাপ মা ডাকামো, তারপর ছাড়বো। পরে ভাই টাকা পয়সা নাই, ওর কাছে আবার 100 টাকা নোট আসছিল একটা, পরে ওই 100 টাকা দিয়ে দেয়। তারপরে যাই হোক ওখান থেকে পরে আসি আমরা দুজন। আসার পরে একটা মানে ওর বাপের সাথে আমার বাপেরও পরিচয় আসছিল একটু, মানে একই বাড়ির পাশে বাড়ি আছিল আগে, পরে তো বাসা পাল্টাইছে এইভাবে। তারপরে মানে আসি, তারপর আমার একটা রাগ হয় যে আমি মার খাইছি, ওগো তো না দেখে স্যার মনে, মানে আমরা থাকি গার্মেন্টস এলাকার পাশে আর ওরা থাকে নদীর তীরে, ওদের কিন্তু মানে আমাদের এখান থেকে যেতেই হবে। তখন আমি কি করি, স্থানীয় আমার বন্ধু বান্ধব আছে ওদেরকে বলি যে দোস্ত আমাকে মারছে এইভাবে। তখন আমার বন্ধু ব্রাদার দেখতেছি, তুই ওকে চিনস না, চেহারা চিনস না? হ্যাঁ। তারপরে ভাই এইভাবে আমরা সকাল বিকাল অনেকদিন এভাবে দাঁড়াইছি, কিন্তু ওদের দেখা পাইনি। মানে খুঁজতেছেন ওদেরকে? হ্যাঁ খুঁজছি। তারপর ওই দিকেও গেছি, কিন্তু ওদের পাইনি, কোন দিক থেকে পাই না। তারপর কি করছি ভাই, একদিন মানে মজমা হইতেছে, মজমা বলতে যে ওষুধ বিক্রি করে সার্কাস দেখে এরকম হয় না, এরকম লোক ভিড় করে মজমা হচ্ছে। তা আমি আবার কি করছি, মানে আমার যে রাগ আছে যে মায়ের খাইছি, তখন একটা ছেলের মাথার পিছনে আমি টুক্কা দিছি। টুক্কা দেওয়ার পর ওই ছেলে আইছে, এই কে টুক্কা দিছে? তখন রিঙ্কু আমার বন্ধু আছে, ও মানে ও আমগো তো ওই সাহসী বেশি। আচ্ছা, টুক্কাটা কেন দিলেন? এটা এমনিতেই মানে ওকে আমরা আইনা মারবো। অপরাধ করেছে একজন? অপরাধ করে না, এমনি মারবো। মানে এমনি মারবেন কি কারণে? ওই রাগটা? হ্যাঁ ওই রাগটা, ওই যে মার খাইছি, মার তুলমু। মার যার কাছে খেলেন তাকেই তো মারা উচিত, যদি ওকে পাইনি আমরা, যে অন্য কারোর উপর তুলবেন। ওকে, তো ওরা কইছে যে দোস্ত আজকে মারামারি করমুই, মানে অনেক ধরে খুঁজতেছে পাই নাই, আজকে মারামারি করমুই, যেমন হোক আমার লগে আলোচনা হয়েছে, কয়েকটা ধরে মারমু এমনি। টুকা দিছি, আইসে কয় কি হয়েছে ভাই, মাল্লিকা কেড়ে মারলো, মানে এরকম কইছে। পরে আমার রিঙ্কু দোস্ত গেল, আমার ওটা ছোটবেলার থেকে ওর সাথে দোস্ত, আমার মানে ওর সাথেই ঘুরি। তো বলে তোর বড় না ছোট? দুইটা ভাই থামদুম থাপ্পড়, আমরা যে 5-6 জন আছি, পিছের থেকে সামনের থেকে মায়ের মোড় দিয়া। একবার যে আমার বন্ধু আছে, ওর নাম হৃদয়, আমি তো বলছি যে রিঙ্কু হৃদয়, ওরা দুজন বেশি সাহসী। ও কি করছে, ওর পকেট থেকে সিগারেট বের করে ওর পকেটে দিছে, পকেটে দিয়া বলে এই তোর পকেটে গাঞ্জা কে? এই এক কাম কর, ওর বাপ মারে ডাক দে। আর এমনি ফোন নিয়ে বলতেছে মামা আপনি আয়েন তো, এনে গাঞ্জা করে পাইছি, ওরে ধরান লাগবো। পরে ওই যাকে মারছে ভাই, মায়ের তো মনে করেন আত্মরা বানাইছে, মনে করে বসে আছে, বসে ভাই আমাকে সাইরা দেন ভাই, মানে কান্দা বলতেছে যে ভাই আমাকে সাইরা দেন ভাই, আমার বাপ মাকে ফোন দেন, দিলে দেন। এই ফোন দিলে দিব মানে আবার ধরে মারছে। এই মামারা ডাক দাও, ওরে পুলিশের কাছে দিন। ভাই পুলিশের কাছে দিন, আমার কাছে কয়েকটা টাকা আছে, টাকা রেখে দেন। ওই বলতেছে, নিজেই বলতেছে আমরা কিছু চাইনি ভাই, টাকা রাখবো আমরা, তোর ফোন দে, তোর বাপ মার ফোন নাম্বার নিবো আমরা। পরে ফোন দিছে, ওর ফোনের থেকে সিম খুলে ওকে দিয়ে দিছে, দিয়া আর টাকা পয়সা কি আছে সব বাইর কর। কয় ভাই আমার কাছে এই কটা ভাড়া লাগবো। তারপর আবার থাপ্পুর, যখনই কইছে যে ভাড়া লাগবো তখন আবার থাপ্পুর দিয়া ওর পকেটে হাত দিয়ে চেক করছে, চেক করে টাকা পয়সা পাইছে। মানে তখন 7 তারিখ না 8 তারিখ ছিল, মানে বেতনের টাইম, তখন গার্মেন্টসে তখন বেতন দেয়। ওর পকেটে 4,000 না 5,000 টাকা হয়েছিল। তো ওই টাকা নিছে, নিয়ে আমরা 6-7 জন ছিলাম। পরে কি করছে, মানে ওই টাকা নিয়ে আমরা মানে একটা মানে পার্টি করবো আর কি। আমরা চিন্তা ভাবনা করেছি এই টাকা দিয়া আরো এলাকার মানে দোকানপাট যেগুলো আছে ওই সবগুলোর থেকে টাকা দিলে মানে একটা পার্টি করবো। তখন মানে 7-এ থাকতেই, 7 যখন অর্ধেক আমার, তখন
যখন পার্টি করবো তখন এলাকার সবার থেকে টাকা তুলছি তখন আমি স্মোকিং করতাম, কিন্তু অন্য কিছু করতাম না। স্মোকিং করতেন, আচ্ছা ওকে। স্মোকিং করতাম তখন, অন্য কিছু করতাম না। তো যে পড়াশোনা কি ততদিনে বাদ দিয়ে দিলেন নাকি না না না, পড়াশোনা হয়, এই সপ্তাহে 1 দিন 2 দিন গেলেও পলায় আসি। স্কুলে গেলেও পালিয়ে আসেন, বাসা থেকে কিচ্ছু বলে না ওই সময়টাতে? বাসায় তো বাপ মা জানেই না যে বাপ মা 8টা বাজে কামে যায়, 1টা বাজে আসে, আবার মনে করেন যে আবার 2টা বাজে যায়, আবার রাত্রে আসে। আচ্ছা, বাপ মা মানে কোনো খোঁজই নেই। ওকে। এই রাত্রে আসলে সবুজ আমি 10টা বাজে এসে একটু বাইরে গেছিলাম গল্প করতে, এইসব বইলা দিন পার করে দিতাম আর কি 7-এ থাকতে। ওকে। তো যা বলতেছিলাম ভাই যে পার্টি করব, তো পার্টির ভিতরে কি করে ইয়াবা আনে আর মদ আনে। তখন আপনি ক্লাস 7-এ পড়েন? 7-এ। আমার বন্ধুরা, ওকে, যারা স্থানীয় ছিল ওরা ওকে আনছে, আর তারপর আমাদের গার্মেন্টস এর বন্ধু বান্ধব আছে 20-30 জন, ওরাও আসে, অনেকজন মানুষ হয়, সবার থেকে টাকা তুলে অনেক আনে। তারপর ওই দিন ফার্স্ট ইয়াবা খাই, মদ খাই, ওই দিন থেকে আজ ভাই শুরু হয়েছে নেশা। তারপর মনে করেন যে প্রতিদিন লাগবো, আমরা টাকা কই পাবো? তখন মানে আমরা বয়স অল্প, খুব বেশি না, টাকা কই পাবো? তখন আমরা মানে অনেক ফিটিং এর চিন্তা করি, যেমন আপনার পুরাতন মোবাইল সার্ভিসিং এর দোকানে, হ্যাঁ, মোবাইল যে পুরাতন ভাঙাচোরা মোবাইল থাকে, ওই মোবাইল ভাই নিছি, আমি যা করছি আমি নিছি। তখন কারো মাথায় বুদ্ধি আসে না, আমার মাথায় আইছে বুদ্ধি যে আমরা এইভাবে টাকা পাবো। তারপর মনে করেন যে একটা খারাপ মোবাইল নিছি, মোবাইলে ক্যাসিং নিয়ে একটা মনে করেন যে তখনও মানে বেতন দিব, তো এই টাইম মানে 10-11 তারিখ গার্মেন্টসের বেতন হবে ওই টাইমে। তখন মনে করেন একটা দিকে আপনার 16-17 বছর, মানে আমার থেকে 2-1 বছর বড়, এরকম একটা ছেলে আসছে। তো আমি যে কি করি, ধাক্কা খাই, ইচ্ছা করে ওর সাথে ধাক্কা খেয়ে মোবাইলটা ফালাই দিই। মোবাইল তো এমনি নষ্ট, আর মনে করেন পুরো 2 ভাগ হয়ে গেছে। আচ্ছা, এমন ভাবে ফালাইছি। তারপর ওই ছেলে বলে, হেই পাগল ছাগল, আস্তে দেখে হাঁটতে পারো না? আমি ভাই পাগল ছাগল মানে আমি তো গরিব মানুষ ভাই, আমার মোবাইল আসলো, মোবাইলের ভিতর ভাই অনেক কিছু আসলো ভাই, আমার মোবাইল এখন কে দিবে? আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। পরে এই করতে করতে লোকজন জমা হয়ে গেছে। তারপরে যে আমার যে দোস্ত আছে রিঙ্কু, ও এই এলাকার স্থানীয়, মানে ওই এলাকার সবাই এক নামে চিনে যে খারাপ পোলা। তখন ও বলতেছে যে এই হানতে যান, আপনার কি হয়েছে? সব তো অন্য এলাকার মানুষ, রংপুরের, পাবনার, ওরা কি বলবে? এখানে কিছু হয় না, যান আপনারা যান, আপনারা যা কাজে যান, এই বলে গালাগালি করছে। তখন মনে করেন যে এই তোরা এদিকে 2জন সাইডে, এত মানুষ জমে গেছে, তোরা 2জন সাইডে আমারে আর ওই যার সাথে ধাক্কা গেছে তাকে। আমি তো বন্ধুই, মানে আমাদের সাজানো আর কি। তারপর আমি আর রিঙ্কু আমাদের 2জনকে নিয়ে সাইডে যায়, আমাদের 2জন বন্ধু ওখানে আগে থেকে আছে। তারপর বলে যে কি হয়েছে ঘটনা। পরে আমি বললাম যে ভাই আমি ওই ছেলে আমাকে ধাক্কা দিয়ে আমার মোবাইল ভেঙে ফেলেছে, এখন আমি তো গরিব মানুষ, আমি কি করবো? পরে রিঙ্কু বলছে যে তুই ওরে ধাক্কা দিছস, মোবাইল ভাঙছস, হবে ওর জরিমানা দিবি, জরিমানায় তারপর আনতে যাবি। ওই ছেলে বলতেছে ভাই দাঁড়ান, আমার ভাইকে বলি, ভাই এসে টাকা দিয়ে যাবে। আপনি এই কাজগুলো করছেন মূলত ড্রাগ নেবার জন্য? ওকে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। নাটোরের সবুজ আজকে এখানে এসছে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করবার জন্য। ও কিছুদিন হলো প্রাপ্তবয়স্ক হয়েছে। বাংলাদেশের কিশোর বয়সের প্রাপ্তবয়স্ক হওয়ার যে নিয়ম, সেটার সেই অনুসারে বা এজ বার যেটা আছে। আপনারা শুনছেন জেবিএসবি অন 89.2 FM। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে জেবিএসবি আনসেন্সর্ড, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরো একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, আমার সঙ্গে রয়েছে সবুজ, সে এসছে শুধু নাটোর থেকে। সবুজ, তারপরে কি হলো? আপনারা আলাদা করে নিয়ে গেলেন ওদেরকে? হ্যাঁ, আলাদা করে আমার রিঙ্কু আমাকে আর ওই ছেলেকে, মানে যাকে আমি ধাক্কা দিছি তাকে নিয়ে গেল মানে সাইডে।
তারপর আমাদের দুইজন বন্ধু ওখানে আগেই ছিল। জি। তারপর বললো যে তুই ওর মোবাইল ভাঙছস, ওর মোবাইল দিবি তুই। বললো যে ভাই আমি তো মোবাইল ভাঙি নাই, মানে ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দিছে, ওই ছেলে বলতেছে। তারপরে রিঙ্কু তো মনে করেন যে রেগে মেগে ফায়ার, দামদুম মায়ের শুরু। আমার সাথে দুজন বন্ধু ওরা মনে করেন মায়ের শুরু, যেই তুই মোবাইল ভাঙছো, সারা গরিব মানুষ, সারা মোবাইল ভাঙছো, মোবাইলে জরিমানা দেবে, মানে পরে মানে মায়ের মধ্যে দিয়া সিম দিয়া বলে যা, সিম দিয়া টাকা পয়সা রেখা যা। এবার মনে করেন যে 7-এ অনেকদিন চলে, তখন খুশির সাথে মানে দেখা হয় না, কথা হয় না, মানে ওর কথা ভুলে গেছি আমি। নেশার জগতে যায় ওর কথা আমি ভুলে গেছি তখন। ওকে। তারপর আমি যখন 8-এ উঠবো তার 1-1.5 মাস আগে, তখন দেখি খুশি আরেকটা ছেলের সাথে কথা বলতে বলতে যাইতেছে। তখন আমি দেখছি, তখন তো আমার আগে মাথা হিট হয়ে গেছে। পরে বললাম যে দোস্ত কি আমার গার্লফ্রেন্ড ওর লগে যাইতেছে কেন, ওর লগে যাইতেছে মানে এটা তো মানে লোক। তারপর গেছি, স্যারের ধরছি, ধরে নিয়া ফাঁকি নিয়া পরে তোর বাড়ি কই হ্যান ত্যান পুরো মায়ের মুড়ি দিয়ে পরে পাঠাই দিছি। ওকে। ওর যে মোবাইল আসলো ওর তো মোবাইল রেখছি। পরে মনে করেন যে এইসব করতাম আমরা, কিন্তু কোনো মানে বিচার আসলে কি হইতো জানেন, ওই যে প্রভাবশালী আছে রিঙ্কু। জি। তারপরে মনে করেন যে আমাদের একটা নেতা ছিল সিন্ডিকেটের, গামছা মার্কা। নাম কি? গামছা মার্কা ছিল ওর নামটা, মার্কাই ছিল গামছা। হ্যাঁ, আচ্ছা, ওকে। গামছা মার্কা ছিল, মানে ও বলতো যে তোরা খুন করো, যা করো, যা করে আমি আছি, কিন্তু আমি যখন কমু তখন পোলা বাইন লড়াই দেবো, মানে যে মিছিলে। ওকে। তখন ওরা যাইতো, আমি যাইতাম না। আবার মাঝে মধ্যে যাইতাম, গেলে আর কি একটু খাওয়াইতো, টাকা টুকা দিত। এই তো খুশির গার্মেন্টসের সামনে দাঁড়াইছি, পরে রাইতে বাড়াইছি, মানে 8টার দিক দিয়ে, 8টার পরে মানে বাড়াইছে আর কি। তারপর পিছিয়ে পিছিয়ে গেছি রাইতে। তো তখন মানে ওরা বাড়ি আর কি চেঞ্জ করছে, আমি হচ্ছে ওই বাড়ি, কিন্তু না আপনার ফাঁকা রাস্তা দিয়া মানে যাইতেছে, আমিও একাই ওর পিছে পিছে যাইতেছি, আর মানে কথাই কয় না। খুশি শোনো, তুমি ওইটা কে আসছিল, আমার লগে কথা কবি না, কেন কথা বলবো না, তুই আমার লাগে প্রেম করছ না, তুই আমার ভালোবাসিস না। এটা খুশি আপনাকে বলছে? না, আমি বলতেছি। আপনি বলছেন? ও বলতেছি না তুই আমার লাগে কথা কবি না। খুশি আমি কেন কথা বলবি না, তুই আমার সাথে প্রেম করছিস, ভালোবাসা করছিস, তুই কথা বলবি না কেন। পরে মানে ফাঁকা, মানে রাস্তা জীবন তো মানে ভরা আসলো মানুষে, ওটা পার হয়ে মানে একটা ফাঁকা গলি পাইছি, ওখানে মানে ওখানে কথা বলছে, এতক্ষণ কথাই বলে নাই আমার সাথে, খালি আমি চিল্লাইছি, ও কানেই নেয়নি। তারপরে যাওয়ার পর বলতেছে জীবনে আমার কোনো জায়গায় না ঘুরাইছিস, খালি তো হারাইছিস। তারপরে মোবাইল একটা নিল, মোবাইল কিনে দিছিস, তাহলে প্রেম করে আমার কি লাভ। এটা খুশি আপনাকে বলে? এটা খুশি আমার বলতেছে। ওকে ওকে। তখন আমার কেমন লাগে। তারপর ভাই ওই দিন খুবই কষ্ট, ভাই কে আছে এই কারণ, আচ্ছা ওই দিন আসি। তারপর আমার বন্ধুদেরকে বলি যে এই ঘটনা, ওরা করতে আজকে দেখবো, তুই আবার দাঁড়াবি আজকে। পরের দিন রাতে আবার দাঁড়াই ওর গানের সামনে। তারপর আবার ওই আগের মতন। তো ওই দিন কি আর কি, ওরা মানে রিঙ্কু আর হৃদয় আসলো আমার সাথে, বলতেছে তুই পিছে পিছে থাকবি, ওই যেন না দেখে। আমরা মানে পিছুনি। পরে আবার যে ফাঁকা রাস্তা হয়, তখন কি করে আমরা 3 জন যে মানে ওকে ধরি। ওকে মানে কাকে? খুশিকে ধরি। আপনাদের উদ্দেশ্য কি ছিল? রিলেশনটা মানে ওটা করা বাদ দিয়ে সবই করছি আমরা, মানে 3 জন জোর করে। তখন যে মেয়েটাকে আপনি লাভ করেন, যে মেয়েটাকে আপনি ভালোবাসেন, ওরা 2 জন জায়গায় ধরছে, মানে আমি ওর পিছিয়ে আছি যে কথা বলবো, ওর কিছু একটা কমু, এমন দিকে ওরা 2 জন জায়গায় ধরছে। তারপর কি করবো, আমি তো ব্যাক কলার মতন চাই আছি। পরে আমিও গেছি, ঠিক আছে। যাওয়ার পর এই সারে না ওরা, পরে গেই তুই চান্স পাবি রে। পরে তখন আপনার যাইতে যাইতে আর 9টা বাজে গেছে ওদিকটা, কিন্তু ফাঁকা রাস্তা ছিল ওটা ভাই, এই আপনার 3-4 মিনিটের মতন এরকম মানে। ওকে ওকে, আমরা চাইলেই সবকিছু বলতে পারি না। আমরা বুঝতে পেরেছি যে আপনি ওখানে কি করেছেন, যে অমানবিক অন্যায় কাজটা করেছেন, সেটা আজকে এখানেও কনফেস করতে এসছে, উপস্থাপন করছে নিজেকে বিবেকের তাড়না বোধ থেকে। এবং একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এন্টারটেইনমেন্টের জায়গা থেকে অনুষ্ঠানগুলোকে না নেওয়াটাই বেটার, কারণ এটা আমাদের সমাজের জায়গাটা থেকে অনেক বড় লেসন, এই কারণে যে 18 বছর বয়সের এই ছেলেটি যে অপরাধে জড়িয়েছে, এরকম অনেক সবুজ হয়তো বাংলাদেশের আনাচে কানাচে পড়ে আছে, কিন্তু অ্যাট দ্য এন্ডে গিয়ে অপরাধ করে পার পাওয়া যায় না, অপরাধ করে আসলে ভালো থাকা যায় না, সেটা হয়তো বা খুব অল্প বয়সী উপলব্ধি করতে পেরেছে বলে সুদূর নাটোর থেকে সারা রাত জেগে ট্রেনে দাঁড়িয়ে থেকে এসে ও স্টুডিওতে এসে কনফেস করছে। বিষয়টাকে আপনারা এইভাবে দেখার চেষ্টা করেন প্লিজ, বলেন। তারপর ভাই আমি মানে 7 শেষ, তখন মানে আমি এই 7-এর ফাইনাল পরীক্ষা ফল দিছে, মানে পরীক্ষা দিছি, পড়াশোনা তো করি নাই, আমি গেছি যাই নাই,
আর মনে করেন যে ওই স্কুলের স্যাররাও তেমন একটা কেয়ার করতো না, বাপ মা জানতো না। আর বাপ মাও মানে বাপ মা কইতো, রাইতে এসে বুঝাইতো, কিন্তু ওরা তো সময় দিতে পারতো না, আচ্ছা। সত্যিটা জানতো না। আচ্ছা। আচ্ছা, রেজাল্টে আমি কি করে সব করে ফেল করছি। কিন্তু খুশি যে মেয়েটার সাথে আপনারা এত খারাপ আচরণ করলেন, সে কিছুই বললো না বাড়িতে যাওয়ার পরে? ও না, ও আর কিছু বলে নাই, কিছু বলেনি। না, তারপর ও আপনাকেও যায় কিছু সামনে বলেনি? দিয়ে গেলেও কথা কই না, কথা বলে না? ও মাথা নিচু করে দেয় পরে। আচ্ছা, ওকে, পরে ঠিক আছে। দেখলে। তো আপনি ফেল আচ্ছা, করলেন। ওর সাবজেক্ট বাদ। তখন মানে আমি তখন সম্পূর্ণ নেশার টাকা, কেমনে টাকা পাবো, কেমনে খরচ করবো, মানে বাড়ির ভাতই খাইতাম না। তারপর আছে যাই হোক, ফল দিল, ফল দেওয়ার পর বললো যে তোমার অভিভাবক ডাকতে হবে, তাছাড়া থাকতে দেওয়া যাবে না, মানে সব করে ফেল। কেউ ভাই এরকম আমার মতন রেজাল্ট করেনি। তারপর আমার বাবাকে ডাকলো, কি করবো, তারপর ডাকলাম, পরে বাবা মাকে খুবই অপমান করছে। বাবা গেছিল, মা যায়নি, বাবা গেছিল, পরে বাবাকে খুবই অপমান করছে। তারপর আইসা আমাকে মারছিল। কে মারলো? আমার বাবা। ওকে। ওই ফার্স্ট আমাকে মারছে, গায়ে হাত তুললো আপনার? হ্যাঁ, এর আগে আমার মা মারছে, কিন্তু আমার বাপ মারে নাই। কিন্তু মা আমাকে প্রত্যেক রাইতে বুঝাইতো, তারপর আমি শুনতাম না। যাই হোক, তারপরে বাবাকে অপমান করছে, তারপর আমাকে মারছে। তারপরে আমি কি করি, যে বাইরে থাকবো না, চলে যাবো, বাইরে থেকে বাড়াই যাই। তখন আমার টাকার উপর নেই, আমার বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবের কাছে যাই আর কি, যে দোস্ত আমি বাইরে থাকবো না, আমার বাড়ি থেকে বের হয়ে গেলেন বাবার বের হয়ে রেখে? গেলাম। আচ্ছা। যে কাম করবো, আমি গার্মেন্টসে কাম করবো, বাইরে থাকবো না, মানে আমার খুব রাগ হয়ে যায় কি বাবার প্রতি, যে কাম করবো আবার পড়ালেখা করবো না, পড়ালেখা তো পারি না, ফিল করি হ্যান ত্যান। তারপর কি করি আমি, মানে 3 দিন বাদ জানি, 3 দিন বাদ জানি, 3 দিন মসজিদে থাকছি। ওকে। আমার বাবা খুঁজছে, তারপর মা মনে করেন যে সারা রাতে লাইট জ্বালায় রাখছে, কখন আমার ছেলে আসবো। হ্যাঁ, আমি দেখছি, আমি বাড়ির আশপাশ দিয়ে ঘুরছি, 2 দিন থাকার পর দেখি ঠিক মতো খাইতে পারি না, মানে ভাত না খেলে কি হয়, হাবিব বাইরের জিনিস কি খাইলে হয়। বাড়ির আশপাশ দিয়ে ঘুরতাম, যে এখন একটু দেখলে পরে আবার বাবাকে যখন দেখতাম তখন আবার পলা দিতাম, যে আল্লাহ ধরে মারাই নাকি এই ভয়ে। রাত্রে মসজিদে থাকতাম, থাকার পর 3 দিন পর পরে আমার বন্ধু আছে একটা, নাম মহিন, মানে আমগো বাড়িতে থাকতো। ও আমার দেশের রিলেটেড, গ্রামের বাড়ির রিলেটেড। তো ওকে বলছে, বলার পরে আমাকে আনছে, আনার পর ওই দিন আমাকে কিছু বলে না, পড়ালেখা ঠিক মতন কর, তোকে টাকা পয়সা দিব আমরা, সমস্যা নাই, তুই পড়ালেখা ভালো, অনেক বুঝাইছে, কান্দা গাইটা আমাকে অনেক বুঝেছে। তারপর আমি বললাম হ্যাঁ পড়ালেখা করবো। তারপর ভাই এইটি করে পড়ালেখা করবো, তখন টাকা পয়সা প্রাইভেট পড়, এর আগে আমি কোনোদিন প্রাইভেট পড়িনি। ওকে। তো মানে প্রাইভেট পড়তেও কয় না, তো এইটি মানে প্রাইভেট পড়তাম, 2 সাবজেক্ট পড়তাম। তো ইংলিশে নিতে 600, ম্যাথেও নিতে 600, 1200। কি করতাম, আমি প্রাইভেট পড়তাম না, প্রাইভেট না পড়ে এই টাকা আমি বাজে খরচ করতাম এইটি নেশার জন্য। হ্যাঁ, আমি এখনো করি না, কিন্তু তখন আপনি কি নেশা করতেন? তখন আমি এই যে বাবা করতাম, কিন্তু আমার টাকা এই টাকায় হইতোই না। আমার বন্ধুরা যে ফিটিং করতো, হ্যান করতো, ত্যান করতো, তারপর ওদের তো টাকার অভাব নেই, ওরাই মানে খাওয়াইতো আর কি। তারপর আমারও নিজে আছে না একটা কিছু, ওরাই খালি খাওয়াবো, আমি কিছু খাবো না, মানে এরকম একটা ফিলিংস আসতো। তো এই তো মানে এই টাকা নিয়ে আমি বাজে খরচ করতাম। আর কি করতাম, মা বাবা তো মানে 8টা বাজে কামে যেত, ফিরতো 1টা বাজে, আবার মনে হয় 1টা বাজে থেকে খাওয়া দাওয়া করে, লাঞ্চের খাওয়া দাওয়া করে 2টা বাজে আবার যাইতো, আবার রাত্রে কখন না কখন ফিরে ঠিক নেই, 12টা বাজেও ফিরে, 1টা বাজেও ফিরে, 10টা বাজেও ফিরে। তো আমি কি করতাম, 1:30 থেকে 5টা, যেহেতু হাই স্কুল ক্লাস আসছিল আমার স্কুলের, তো মা বাবা আসতো 1টা বাজে, 1:10-15 দিক দিয়ে আমি বাড়াইতাম, দেখতো যে আমি স্কুলে গেছি। কিন্তু ভাই আমি স্কুলে যাইতাম না, আমি স্কুলে না যাই কি করতাম, মসজিদে আমি বসে থাকতাম, মসজিদে যাই নামাজও পড়তাম না, হুদ্দে যা বসে থাকতাম। পরে বাবা মা যখন আমি ঘড়ি টাইম দেখতাম যে 1:50 বাজছে, তখন আমি আবার 2টা বাজতে বাজ যাই, কারণ বাবা মা তো আবার কামে চলে যায়। বাবা মনে করে যে আমার ছেলে সত্যি স্কুলে গেছে, কিন্তু আমি ভাই স্কুলে যাইনি। আমি স্কুলে না যাই, ওইটা আমি কি করছি, 2টা থেকে 3টা পর্যন্ত টিভি দেখছি। টিভি দেখার পর 3টা থেকে 6টা পর্যন্ত রোদের মধ্যে খেলছি ক্রিকেট খেলার পর খুব নেশা ছিল। তারপর রাইতে আবার আসলো নেশার উপর নেশার উপর। এই রাইতে মনে করেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম, নেশা করতাম, 11-12 বাজে বাজ যেতাম। তো যাই হোক ভাই, এইটি এরকম ভাবে চলে। রোজার সময় আসি, তো এই বাবা খাইতে 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 এমন এক পর্যায়ে আসে ভাই রোজার সময়, মানে তখন আবার লোড শেডিং হইতো বেশি। তো 11 বাজে লোড শেডিং হইতে বাড়ায় চলে যেতাম, যাইতাম, খাইতাম, 3টা-4টা পর্যন্ত মনে করেন যে বাইরে থাকতাম প্রত্যেকদিন রোজার। 5টার সময় আইসা সেরি খাইতাম না, শুইতাম, এই 1টার সময় উঠতাম, দুপুরে 1টা, আবার যে ব্যাগ নিয়ে বাড়াইতাম, মসজিদে যেতাম। মাঝে মধ্যে মনে করেন সপ্তাহে 2 দিন, হাইস্ট 3 দিন, মানে 3 দিন আমার অ্যাবসেন্ট থাকবেই। আর গেলেও মনে করেন 2-1 পিরিয়ড পর আমি চলে আসতাম, এরকম করতাম ভাই। তো এইটে তো জিয়েছি যখন আমি পরীক্ষা দিই, তো পরীক্ষা মানে শুরু হয়ে হলো সকাল 10টা থেকে 1টা, তো আমি বেরোয় যেতাম, 8টা বাজে বেরোয় যেতাম, পরে যা পরীক্ষা দিতাম, দিয়া পরে মানে ফিরতে
মানুষের দেখা যাচ্ছে অন্য ছাত্রছাত্রীরা চলে আসে 3টার মধ্যে বাড়ি চলে আসে, কিন্তু আমি আসতাম না। আমি কি করতাম, ঘুরতাম ওদিকে, ঘুরতাম ফিরতাম, মানে মজা করতাম বন্ধুদের সাথে, ওদিক ওদিক যাইতাম। সন্ধ্যার সময় বাড়িতে আসতাম, বাপ মা যেহেতু বাড়িতে নাই, দেখার কি আছে, আমার এরকম আসছিল। এই ঘুরে ফিরা, আর ওদেরও টেনশন হয়েছিল। ওদের বাপ মা কি করে, মানে প্রতিদিনই ওদের বাড়িতে বিচার আসে। জি। তো মারতে 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 অতিষ্ঠ হয়ে যায়, যা করবি করগা, মানে ওই স্থানীয় ছেলে, যা করবি করগা। ওরা মানে স্বাধীন আছিল। ওকে। আর আমার বাপ মা কিছু বলতো, কিন্তু থাকেই না, কি বলবে। তো আমি আসতাম এভাবে, মানে যেদিন জিএসসি মানে লাস্ট পরীক্ষা দিব ভাই, ওদিন আরেক ঘটনা। লাস্ট পরীক্ষা দিছি, আমরা চলে গেছি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আপনার রেল স্টেশন আছে, ওখানে মানে একটা বোর্ডিং আছে, মানে ওখানে দেহ ব্যবসা হয়। তখন প্রথম আমরা যাই, যাওয়ার পর মানে ওখানে দাঁড়াইছি, 2টা ছেলে, এই 18-19 বছর ছেলে, বলে কি ভাই এইটা এখন বন্ধ আছে, ওই পাশের বিল্ডিং এ কাম চলতেছে, আমার বলতেছে। আমরা 3জন আছি, আমি, রিঙ্কু আর হৃদয়। জি। বলতেছে পাশের বিল্ডিং কাম, সবাই থাকবে, যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবা বলতেছে। ওকে। ওই 2টা ছেলে যারা আছে দেখতে খোর খোর টাইপের, এরকম টাইপের আর কি। তো বললো যে আসো, পরে করলাম আই যাই। আমরা গেছি ওই ধান্দায়, তো ওদের সাথে গেছি পাশের বিল্ডিং এ, বা 3তলা আছে, তো 3তলা উঠছি, তারপর একটা রুমের ভিতরে আটকাইছে আমাদের। আমরা ঢুকছি আর বাইরে থেকে আটকে দিছে। আটকে ভাই পরে ওরা, আমরা তো মনে করেন যে দরজা টরজা সব ধাক্কাচ্ছি, ভাই ভাই খুলেন ভাই, আমাদের বুকে খুলেন, টাকা পয়সা যা আছে রাখেন ভাই, কিন্তু ওরা কিছুই শুনে নাই। ওরা কি করছে, পরে দেখি ওরা 2জনের থেকে ভাই ওরা 6জন হয়ে গেছে। 2টা বড় বড় লোক ছিল, 27-28 বছর বয়স। 2টা বড় ভাই আইসে, আইসে বলছে কই থাকোস, নাম কি, বাপের নাম কি। আমরা অন্য অন্য নাম বলছি, ঠিকানাও ঠিক মতন বলি নাই। ওই লোক কি ভেবে বুঝতে পারছে যে তোর তো ঠিক কথা কইতেছ রে, তগো বাপ মারা ডাক দেবো, বাপ মারা ডেক দিয়ে তোকে মান সম্মান সব প্লাস্টিক করবো আমি, তো বাপ মার ঠিকানা কো। পরে ভাই ঠিকানা আমি কেন কইছি, তাও বিশ্বাস করে না। কত বছর আগে ঘটনা এটা? এটা 8-এ থাকতে, ক্লাস 8-এ থাকতে, মানে তখন আপনার বয়স 13-14 বছর বয়স? না না না, তখন আমার 15 বছর বয়স। 15 বছর বয়স। ওকে। তখন আমরা বুঝতে শিখছি। ওকে। তারপর ওরা মানে নাম্বার নিছে, তো আমার নাম্বার রিঙ্কু নাম্বার নিছে, একজন নাম্বার দিছে। আমি বলছি আমার মোবাইল নাই। ও প্রথমে বলে ফেলছে যে ওর বাবার নাম্বার বলে ফেলছে। পরে আমি বলছিলাম আমার বাবার মোবাইল চালায় না। পরে আমাকে খুব মারছে, কথা বল, হেই মোবাইল চালায় না। মানে ওর বাবাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে এই 3জন ছেলে আছে, এদেরকে আটকাইছে, আর খারাপ কম করতেছিল, এদেরকে আটকাইছি। পরে ভাই 10,000 টাকা মুক্তিপণ নিছিল বাবার কাছ থেকে। হ্যাঁ, সবার, আমার 3জনের 10,000 করে 30,000 টাকা 30,000 চাইছিল, বোধহয় অনেক চাইছিল, সম্ভবত 30-40,000 করে চাইছিল। 10,000 করে 30,000 দিয়ে পরে ছাড়া আনছে, পরে ওরাই ছেড়ে দিছে। মানে আপনার বাবা আপনাকে ছাড়াতে গিয়ে 10,000 টাকা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা দিছে। এই পতিতালয়ে? না, ওই ছেলেদের। আপনারা গিয়েছিলেন তো পতিতালয়ে? গিয়েছিলাম পতিতালয়ে, কিন্তু ফিটিং এ পড়ছিলাম ওই ছেলেদের। ওকে, তারপর? ওই তো, তারপর মানে 10,000 টাকা ফিটিং দিয়ে ছাড়ছে। তারপরে এইটা আমার ফাইনাল। বাবা কি করলো আপনাকে ছাড়িয়ে নিয়ে আসার পর? হ্যাঁ, ছাড়িয়ে নিয়ে আসার পর ভাই খুব মারছে, ওই দিন খুব মারছে, মারতে মারতে আধবার বানা ফেলাইছে। ওই দিন ভাই ডিশ লাইনে তার আছে না, তার একটু কাট আছে, তার দিয়ে পিটাইছে ভাই পিঠের ভিতর। আর অগো মারছে, অগো তো প্রতিদিনই মারে, অগো ওইসব গালায় না, কিন্তু আমাকে খুব মারছে। খুব মারার পর এই জায়গায় রাখা যাবে না, দেশে পাঠাই দিন। তারপর ভাই নাইনে থাকতে আমাকে দেশে পাঠায়। মানে আপনি নারায়ণগঞ্জ থেকে আমাকে দেশে পাঠায় দেয়। দেশ বলতে নাটোরে ফিরে গেলেন? তারপর আমি রেজাল্টটা জানতে পারছি যে আমি 3.33 পাইছি। ওকে। তো আমাকে এখন মানে একটা স্কুলে ভর্তি করাবে, তো মানে এই হাই স্কুলে 9-এ ভর্তি করাবে। তো আমি চাইছি যে কমার্স নিতে, ঠিক আছে, কিন্তু ওই স্কুলেও তো আবার মানে কমার্স নেই, আর্টস আর সায়েন্স, এই দুইটা। তারপর আমার ভাই আসলো, সায়েন্স নিয়ে নিজেই টিক দিয়া, ঠিক আছে, আমাকে সায়েন্স নিয়ে দিছে। পরে আমি তো দেখি বাবাকে আমি সায়েন্স পারবো, আমি তো পড়ালেখা বেশি একটা পারি না, আমি তো মনে হয় পারবো না সায়েন্স। ভাই বলে পারলে পারার মতন পারবি, আর না পারলে না পারবি, ভাই বলে। তারপর বলে পরে দেখি, পরে শুনলাম যে সায়েন্সই ভালো, সবার কাছে শুনলাম এটা পড়লে মানে আর কি ভালো, এটা পড়া, এটা পড়লে বড় কিছু হওয়া যায়, এটা শুনলাম। তারপরে আমি রাজি হই, তারপরে ওখানে মানে ক্লাস করি। আমার 4th সাবজেক্টের প্রথমে হায়ার ম্যাথ, এটা নিয়ে 1 মাস করছি, পরে দেখি খুবই কঠিন। পরে 1 মাস পরে আবার কৃষি নিচ্ছি আমি, কৃষি নিয়ে পরে আরেক মাস ক্লাস করছি। পরে 2 মাসের পর মানে একটা মেয়ে আছে আমাদের ওই হাই স্কুলে, ওই মেয়েটার নাম আমি বলতে যাচ্ছি না, ফাইন, না বললেও সমস্যা নেই, বলেন। ওই মনে করেন ওই মেয়েটাকে আমার পছন্দ হয় খুব, তো মানে ওর 4th সাবজেক্ট ছিল কম্পিউটার। আচ্ছা। পরে আমি কি করি, এই কৃষি ছেড়ে আবার কম্পিউটার নিই, মানে পরীক্ষা 3 দিন আগ দিয়া। ওকে। ওই দিন বইও পাইনি। ওকে। পরে আমি পরীক্ষাটা রেখে দিই, আমি তো তেমন পড়াশোনা করি নাই, তো রেজাল্ট আমার খুবই খারাপ হয় ওই স্কুলে। ওই স্কুলে সাধারণত কেউ ফেল করে না, কেউ না, সবাই ভালো ছাত্র, একমাত্র আমি খারাপ ছাত্র।
মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেও অনেক ভালো, কিন্তু আপনি সেও একমাত্র খারাপ। সেও মানে 4.20 উপরে পাইছে এইটে, জি যে লাস্ট, আর আমি একমাত্র 3.33। আচ্ছা, কিন্তু আমাকে জোর করে মানে সায়েন্স নেই, সভাপতি ফুবো আসছিল তো এবার, এটা তো নাটোরে। হ্যাঁ এটা নাটোরে। আচ্ছা, তারপরে বলে যে তাই এই ছেলে আসছে নতুন, মানে অফিসে নিয়ে আমাকে অনেক কথা বলে। তারপরে মানে এবারের মতন মানে ক্ষমা করে দেওয়া হলো, আচ্ছা। এরপরে মানে যদি এরপরে ভালো করবা Okay, বুঝলে বলছে। okay. তারপরে মানে আবার ওই তখন আবার মানে ওই মেয়েটা আছে, যে আচ্ছা। মেয়েটাকে আমি পছন্দ করছি, ওকে, ওই মেয়েটাকে ভাল লাগে আমার, ওর সাথে মানে রিলেশন করব। তো ওর সাথে মানে রিলেশন করব, মানে ওর সাথে তো এমনি হালকা পাতলা কথা হয়। আরেকদিন মানে যাইতেছে যাওয়ার পর মানে ওর মাথায় আমাকে টুকা দিয়া কই, এই শাপলা, ও সরি, মানে এটা বলি। উই তখন বলে, দেখে টুকা দিতে পারো না, এটা বলছে। তারপরে মনে করেন এভাবে মানে আস্তে আস্তে কথা বলতে বলতে একসময় ওর এক বান্ধবীর মাধ্যমে ওর ফোন নাম্বারটা আমি পাই। তো ওর সাথে মানে রিলেশন করি, দেখা যায় যে ওই রাজি হয়ে যায়। এক পর্যায়ে রাজি হওয়ার 15 দিন না যাইতে আমি বলি যে আজকে ওই দিন, তখন আর শীতের দিন সময় আসলো, শুরুর দিকে বছরের শীতের সময় আসলো, তো কুয়াশার ভিতরেও আইসে। ও স্কুলে আসার পরে মানে স্কুল হলো 10টা বাজে, ও আসে হলো 8:30 বাজে আইসলো ওই দিন, আর কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপর মনে করেন যে ওর সাথে আমার দেখা হয়, দেখা হওয়ার পর কথা হওয়ার পরে যে আমি যাই মানে স্কুলের পিছে ও আমার সাথে দেখা করছে। তখন কুয়াশা আসলো, কেউ দেখতেছে না। তো ওর কাছে যাই হাত রাখি দেয়ালে, আর ও আমার দুই হাতে মাঝখানে থাকে। তারপর ও বলছে যে কি করতেছো, দূরে যাও, সরো, এসব কি করতেছো, ঠিক আছে, এসব বলতেছে। কিন্তু আমি না শুনে আর ও কাছে এসেছি। পরে ও আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দৌড় দিয়ে চলে গেছে। তারপর ক্লাস হয়েছে, ও আমাদের তাকায় নাই, কিন্তু অন্যদিন অনেকবার তাকায়, কিন্তু ওই দিন একবারও তাকায় নাই। আমি তো ওই দিন মানে প্রত্যেকবার তাকাই, কিন্তু ও তাকাচ্ছে না। পরে ফোন করি, ফোন ধরে না, ব্ল্যাক লিস্টে নাম্বার থয়ে দিছে। পরে আমার বান্ধবী আছে, ওর হাতের বান্ধবী, আমারও বান্ধবী, ওর কাছে ফোন দিছি যে কি ব্যাপার, এসে ধরতেছে না। তুমি আজকে যে কাম করছো, উই জানো, উই আমার কাছে এসে কাঁদতে দিছে। ও জীবনে আমি এরকম ভাবে কাঁদতে দেখিনি। তোমার সাথে এরকম করলা কায়? ওই কি খারাপ মেয়ে এমন করছো? তুমি প্রেম করছো কয়দিন হয়েছে, তোমার এসব করা লাগবে? ছবি করার টাইম পেতে না? এসব আমাকে ওর বান্ধবীটা বলতেছে। পরে আমি কি করছি, মানে কান্নার অভিনয় করা বলতেছে আমার ভুল হয়েছে, হ্যান ত্যান। পরে আবার মেয়েটা মানে ফোন ধরছে, ফোনটা নিয়ে বলতেছে যে তাহলে এখন তুমি কি করতে যাচ্ছ? পরে আমি আবার কি করতে যাচ্ছি, তুমি কিছুই করতে দিলা না। পরে বলতেছো, তারপরে বলতেছে তাহলে কখন আসবে? আর আমি না লাগবে না। তখন মানে ওর প্রতি আমার একটা ফিলিংস আছে যে না, ওকে মানে আমি ভালোবাসবো, ঠিক আছে। এই ফিলিংসটা আইসা যায়, 2-1 মাস যায়, ওর সাথে ওইভাবে হালকা পাতলা কথা চলে, মানে অত কথা চলে না। প্রথম যেমন 15 দিন এই স্কুল থেকে যাবে, ফোন দিবে রাত্রে 12টা-1টা পর্যন্ত, মানে ফোনে কথা কব। কিন্তু আমার ফোন আসছিল না, তো আমি করতাম, আমার এক ফ্রেন্ড আসলো, ওই মানে আমার ঘরে থাকতো, ওর ফোন দিয়ে কথা বলতাম। তখন মে মাস সম্ভবত, তখন মানে আমার বাবা আমার কাছে চাপ দিয়ে যে আমার ফোন লাগবে, অনেক চাপ দিয়ে, না আমি পড়ালেখা করবো না, আমি থাকবোই না। পর আমি 2 দিন বাইরে থেকেও বাইরে গেছি, ফোন দেওয়া লাগবে। তারপর ফোন কিনে দিছে, একটা বাটন সেট কিনে দিছে। তারপর ফোন কিনা পরে আমি কি করি, ওর সাথে ফোন কিনা কথা বলি। পরে তখন আমি মানে ফেসবুকে অ্যাকাউন্ট খুলি একটা, ফেসবুকের দিকে অনেক ঝুঁকে দেয় আমি তখন, মানে দিন রাত সবসময়, যখন মানে বাড়িতে থাকতাম, সারাদিনই বাড়িতে থাকতাম, ওর সাথে কথাও বেশি করতাম না, আমি খালি ফেসবুকে থাকতাম। আচ্ছা, তারপর আমি একবার কি করছি, মানে ও 3 দিন আসে নাই স্কুলে। তারপর কি করছে, ওর বাইরে চলে গেছে ওকে দেখতে, এক বন্ধু কিনা যে বই নিতে যাবো। পরে গেছি, উই আর ওর নানি আছে দেখা করতে। আমি যাকে নিয়ে গেছিলাম ওইটা ওর মানে মামাতো ভাই হয় ওই মেয়েটার। পরে নিয়ে গেছি, ওর নানি আছে, নানিরা আনতেছে, আর ও বিছনায় শুয়ে আছে। তারপর ওর নানি বাইরে গেছে তো খড়ি টড়ি বা কোনো কিছু আনতে, ওটা তো আমি দেখিনি। তো বাইরে গেছে, বাড়িতে এক আসলো ও আর ভাই। বললাম যে তুই যাই, মুখের সাথে কথা হয়ে। পরে গেলাম, পরে আমি কি করছি, আমার অন্য নেশা এসে পড়ছে। এবার শুয়ে আছে, আমি এমন ভাবে দেখছি আমার অন্য নেশা গেছে। পরে আমাদের দুজনের মধ্যে মানে সম্পর্ক হয়ে যায়, মানে ওই না করতেছে সারাইতে, ওর অসুস্থ শরীর। ওকে ঠিক আছে, হ্যাঁ অসুস্থ শরীর, কিন্তু আমি ঠিক আছে, আমি বিষয়টা এসকেপ করতে চাচ্ছি। হ্যাঁ, হয়ে যায়। তারপর এসব হওয়ার পর তারপর মানে আমি বাড়ায় তাড়াতাড়ি চলে যাই। ও কইছি, মানে ওর যে মামাতো ভাই আছে, তুই থাক ভাই, আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি। পর আমি মানে চলে যাই। চলে যাওয়ার পর মানে এটা তো এক ধরনের রেপ হয়। তারপর মানে রেপ করে ফেলেন আপনি তাকে, যেটা ওই রকমই। ওকে,
ওইরকম তার অনিচ্ছায় যেটা করেন আর কি আলটিমেটলি ওকে। তারপর মনে করেন যে রোজা ছুটি দিয়ে দেয়, ওর সাথে আমার ফোনে কথা হয় না, ফোন আর ধরে না, ব্ল্যাক লিস্টে। একদিন রাত্রে মানে 8টার দিক দিয়া ওর বাদ গেছি, মানে ও যেখানে পড়ে জানালার কাছে গেছি, যাওয়ার পর কি করছে এলাকার 2-3 জন মানে ছেলে দেখে বলাইছে, দেখে তো মনে করেন চোর চোর করে চিল্লাই দিচ্ছে। আমি তো দিছি দৌড় দিয়ে মনে করেন চলে আইছি। পরে মানে আমাকে চিনতে পারছে ওরা, পরে মানে জিনিসটা ছাপ লেগে গেছে যে রাত করে অমুকের মেয়ের বাড়িতে ওই ছেলে যায়, মানে আমি যাই, এই জিনিসটা মানে ছাপ লেগে গেছে। তারপর কি করবো, আর বিয়ে ঠিক করে দেবে, মানে তখন 9-এর মাঝামাঝি সময় আর কি, তখন ওর বিয়ে ঠিক করে দেবে, মানে ও খালি পরীক্ষা দিবে কিন্তু স্কুলে আসবে না, এই ডিসিশন না হয় ওর বাইরে থেকে। তারপর আর মানে আর স্কুলেই আসে না। পরে আমি ওদের এলাকাও যেতে পারি না, এলাকার মানুষ সব জানে, গেলে আমাকে মানে ধরে আটকাবে, হ্যান ত্যান ঝামেলা, এখানে যাইতে পারি না। পরে আস্তে আস্তে কি করে ওর সাথে মানে রিলেশনটা ছুটতে থাকে। দেখা যায় 1 বছরের মতন আসে না, 10-এর মাঝামাঝি সময় পর্যন্ত। তারপরে দেখা যায় মডেল টেস্টের সময় দেখা যায় আমি যে ফেল করছি 3-4 সাবজেক্টে, পরীক্ষা দিতে দেবে না এসেছি। পরে আমার সামনে আত্মীয় ছিল ওই স্যারের বন্ধু লাগে, পরে ফোন দিছে যে তোমার ছেলে তো এরকম করছে, ওকে আমরা স্কুলে রাখতে চাইছি না, ওকে আর্টসে ভর্তি করে দাও, তুমি তো কইছো তোমার পোলা পড়ে না, পড়লে সব পারবো। মানে এরকম ভাবে কটূক্তি করে অনেক কথা কইছে, আমার বাবা কাইন্দা দিছে তখন ওই ফোনের ভিতরে। পরে আমি কইছি স্যার আমাকে একটা সুযোগ দেন, আমি স্যার দেখাই দিব, আমিও ভালো রেজাল্ট করতে পারবো। তারপরে দিন মনে করেন যে ক্লাসে দাঁড় করাইছে যে এখানে A+ কারা কারা পাইবা, আশা আছে কাদের, দাঁড়াও। পরে একজন ছেলে দাঁড়াইছে বুঝছেন আমাদের ক্লাসে, ওই ছেলেটার নাম বলতেছি না। পরে আমিও দাঁড়াইছি, আমি যখন দাঁড়াইছি তখন ক্লাসে কি হয়েছে, ক্লাসে সবাই হেসে দিছে, এই যে ছেলে প্রত্যেক পরীক্ষা ফেল পড়ে ওই কিভাবে A+ পাইতে পারে। তো এরকম হওয়ার পর তখন আমি বলছি হাসার কি আছে স্যার, আমিও পারতে পারি, আমিও পাইতে পারি পড়ালেখা করলে। এই কথা যখন বলছি তখন আরো আসছে, তখন স্যার বলে হেই ক্লাসে আসে না, একদিন ক্লাস করে না, পলায়, পরীক্ষা ফেল করে, ওই আবার A+ পাবে ভাই, এভাবে বুঝছেন আমাকে বসাই দিছে। তো খুব খারাপ লাগছে ভাই। তারপরে 3 মাস আমি প্রচুর পড়ার পরে খুবই পড়ি ভাই, মানে স্কুল থেকে যখন যাই তখন পড়ি, তখন তো আমার রিলেশন মানে ছুটে গেছে। আর তখন আমার যেটা ফেসবুক চালু করেছিলাম ওই মানে ফোনটা হারাই গেছিল। বিরতি নেব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে মাত্র 5 মিনিটের বিরতি। 5 মিনিট পরে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ পেজটি আছে RJ কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 096113892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে জেবিএসবি আনসেন্সর্ড, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরো একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জেবিএসবিতে। আমার সঙ্গে রয়েছে সবুজ, সে এসছে সুদূর নাটোর থেকে। সবুজ, তারপর কি হলো? ফোনটা হারাই যাওয়ার ফলে মানে ফোনের উপর নেশা থাকে না, আর মেয়েটার উপর শরীরের নেশা থাকে না, আর যে সিগারেটের নেশা, বাবার নেশা এইসব যে ছিল ওখানে পাওয়াই যেত না, মানে অনেক দূর যাইতে হইতো। সিগারেটের নেশাটা ছিল মাঝে মধ্যে হইতো। পরে কি হয়েছে, পরীক্ষা দেওয়ার পর 3 মাস ছুটি থাকে, তখন আমার নেশা আছে যে আমি অ্যান্ড্রয়েড ফোন কিনবো। বাবা মা কই, বাবা মা এখন তো নাই, 2 মাস পর নেই। আমি 2 মাস পর তো আমার কলেজ শুরু দেবে, তখন বলবো যে আর কয়েকদিন যাক, তাহলে আমার ফোন কিনাবো না। তারপর কি করে আমি আবার ওই ঢাকা চলে যাই, নারায়ণগঞ্জে যাই। পরে কয় তোকে কেনা রাখবো না, তুই যাই কেনা থাকলে খারাপ হয়ে যাবি, আগে তো দেখছি। আমাকে রাখে না।
পরে আমি কি করি, আলাদা একটা জায়গা নিয়ে মানে মেস ভাড়া করি। Okay. মেস ভাড়া থাকি, আমার স্থানীয় বন্ধু বান্ধব আছে, তবে কাম করি না, মানে গার্মেন্টসে যাই না, এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফিটিং দিয়ে আমার টাকা হয়, কাম করার কি দরকার। মানে প্রথম 15-16 দিন এরকম করি, পরে কই না গার্মেন্টসে যাই দেখি একটু কিরকম। তারপরের মাসে আমি কামে লাগি, যে আমি কাজ করতাম না, সবাই কাজ করতো হেল্পাররা, আমি কাজ করতাম না। আমি কি করতাম, মেয়ে আসলো অনেকগুলা, ওখানে কি মেয়েদের মানে কোনো সম্মানই নেই। গার্মেন্টসে মেয়েদের যদি কিছু বলি, ওরা যদি বিচার দেয় উল্টা ওদেরকে বাস দেয়। গার্মেন্টসের মেয়েদের এরকম অবস্থা, মানে না জেহেল অবস্থা। কেউ যদি ওদেরকে কিছু করেও যদি বলে, ওরা আরো ওর চেয়ে বেশি কথা শুনে যায়। তো এরকম তো ওই ফ্লোরের মানে অনেক করে মেয়ের সাথে মানে অনেক কিছু হয়। আমি এগুলো আপনি রেগুলার করতেন? হ্যাঁ রেগুলার, সিঁড়ির ভিতরে পাইছি। ওকে, এবার ঠিক আছে, বুঝতে পেরেছি, আমরা হ্যাঁ। স্কেপ করেন এটা। ওই তারপর তো এরকম কাহিনী। তারপর মনে করেন যে গার্মেন্টস থাকি রাতে, তখন তো বাপ মাও জানে না যে আমি কই আছি। ওই 2-3 মাস জানতো না আমি কই আছি। আমি ফোনও সিমও চেঞ্জ করে ফেলাইছিলাম, যেমন যে বাইরে থাকি, ওই ছেলেদের সাথে মিশি। পরে আমরা দোস্তরা একটা প্ল্যান করলাম যে দোস্ত, তখনও ফিটিং চলতো, মানে ফিটিং করতাম সবাইকে। তারপর বললাম যে দোস্ত চল এক কাম করি, এমন এক দান মারমো মানে একবারে অনেক কিছু পাম, এরকম চিন্তা ভাবনা করলাম। পরে আমরা কি করতে চাইলাম, মানে একটা ছোটখাটো একটা গার্মেন্টস, গার্মেন্টস বেতন হবে। তখন আমাদের যে গার্মেন্টস এর বন্ধু বান্ধব আছে 20-30 জন, আর আমরা স্থানীয় কয়েকটা, আর আমি ভাড়াটা তো ওরা আমার সাথে গুলো স্থানীয়, আমরা এই 20-25 জন যায়া তোর একটা ছোট্ট 2-3 তলা গার্মেন্টস বেতনের সময় লুট দেবো, মানে এরকম প্ল্যান করছিলাম ভাই, কিন্তু করতে পারি নাই। মানে গেছিলাম, শোনেন, ওই গার্মেন্টস এর কাছে গেছি, গার্মেন্টস এর ম্যানেজার রাত্রে বাড়াইছে, পরে ম্যানেজার ধরছি, ম্যানেজার ধরে ভাই আমরা মার দিছি যে ছেলেদেরকে বেতন দিস না ঠিক মতন, এসব কল কাহিনী নিয়ে ম্যানেজার মারছি। পরে ভাই আমাদের নামে কেস হয়েছিল। পরে আমরা মানে আমরা নাম ফুটছিল আমাদের 5-6 জনের, 5-6 জনের নামে কেস হয়েছিল। পরে আমরা কি করি, আমরা পলাই ওখান থেকে, পলায় অন্য জায়গায় চলে যাই, ওই মুন্সিগঞ্জে চলে যাই। আমার যে স্থানীয় আছিল ওদের আবার মুন্সিগঞ্জ আরেকটা বাড়ি আছে, ওখানে চলে যায়। পরে আমাদের যে সিন্ডিকেট আছে গামছা মার্কা, উনি বলছে যে তোরা 7 দিন পলায় থাক, একে 7 দিন চলবো, 7 দিন পরে এমনি অফ হয়ে যাবো, মানে উনি বলছে। আমরা 7 দিন পলায় থাকি, পরে আসি যিনি নেতা, তারপর থেকে মানে তাকে আমরা শ্রদ্ধা করি, তিনি যা বলে আমরা তাই করি। কি দেখা হয়েছে কি, ধরেন এক জায়গায় মানে মিছিল লাগবে, ভাইরা তোরা দেখ পোলাপান জোগা গেছ, আমাদেরকে যেমন বলতো সেরকম 10-20টা মানে 10-15টা গ্রামে বলতো। মানে আমাদের গ্রামে ধরেন আমাদের মধ্যে ধরেন একজন আছে প্রভাবশালী, ওকে বলতো, যেমন আমার বন্ধুকে রিঙ্কুকে, ওকে বলতো, আর ওর সাথে আমি আছি, আমাকে বলতো। আমাকে বললে দেখা যায় যে আমরা 20-30 জন বা 25-30 জন এরকম জুগাইতাম, এবং প্রত্যেক এলাকার থেকে জুগাইতো। কি করতেন এইগুলো যুগে? পরে যাইতাম, যায়া এই নারায়ণগঞ্জ যায়া মানে মিছিল করতাম, এই জায়গায় ভোট দাও, এই জায়গায় ভোট দাও, এসব করতাম। ততদিনে কি পড়াশোনা বন্ধ করে দিয়েছেন আপনি? তখন তো ছুটি এসএসসির। আচ্ছা, এসএসসি পরীক্ষার পরবর্তী সময়? হ্যাঁ, তখন পরবর্তী সময়। ওকে, ওই তো তার পরবর্তী সময়ে আমি যাই, এই যে এইসব করি, মিছিলে জড়ায় যাই। তারপরে মনে করেন যে জড়ায় যাই, তখন মানে নেশাটা অতিরিক্ত পরিমাণ হয়ে গেছিল। আরো তখন টাকা পয়সা হাতে থাকছে, এই যে আমাদের নেতা উনি মানে টাকা দিত আমাকে আর আমার বন্ধুকে, দিয়ে দিত যে 30 জনের জন্য দেখা যেত যে 8-9 হাজার বা 10 হাজার দিয়ে দিত, যে তোরা খরচ কর, খাওয়াইতো তাওয়াইতো, খরচ কর। আমরা কি করতাম, আমরা 5-6 হাজার রেখে ওদেরকে 4 হাজার দিয়া মানে সিগারেট খরচ, এসব মানে সিম্পল খরচ দিয়ে দিতাম, খাওয়াইটা দিতাম, ওরা এতে খুশি। আর আমরা ওইসব দিয়া আরো উন্নত মানের নেশা করতাম। ওকে, তারপরে মনে করেন যে এভাবে চলতে চলতে ভাই শরীরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিল। 3 মাসে খুবই নাজেহাল হয়ে গেছিল। তারপর মনে করেন যে খুবই অসুস্থ হয়ে গেছিলাম ভাই। তারপরে মানে এমনই অসুস্থ হয়েছিলাম, এসব করতে না ঘুমাইতে চেহারা আমার একদম শেষ হয়ে গেছে। তারপর আমার বাবা মাকে জানাতে, আমি না জানাইস না। ওরা কি করে, বাবা মাকে কে জানাবে? আমার বন্ধুরা। ওকে, আমি কইছি জানাইস না, জানালে তো খুবই সমস্যা। 3 মাস ধরে জানাই না কই আছি, আমিও কোনো যোগাযোগ রাখিনি। তারপর মনে করেন যে আমাকে নিয়ে যায় একটা হাসপাতালে নিয়ে যায়। আমার বাপ মা ফোন দিছে, বাপ মা গেছে, তারপর চিকিৎসা করছে, তারপর সুস্থ হয়েছি। তারপর আমার মা আমাকে মাথায় দিয়ে কসম করে যে জীবনে কোনোদিন বিড়ি খাবি না। আচ্ছা, আমি হ্যাঁ কোনোদিন বিড়ি খাবো না। হ্যাঁ, তারপর সিগারেট খাই, আমি বিড়ি কোনোদিন খাই না। ওকে, তো এই মায়ের যে এই কথাটা শুনে তারপর আমাকে কি করে একটা আবার কি করে দেশে মানে গ্রামে পাঠায় দেয়। ওকে, আবার মানে এই সময় শেষ হয়ে যাওয়ার পর আবার গ্রামে পাঠায় দেয়। তারপর একটা ভালো একটা কলেজে ভর্তি হই। ওকে, মানে
খুবই ভালো কলেজ। তারপরে ওই কলেজে মানে মেসে থাকতাম আমি, জি 1 মাস থাকছি। হ্যাঁ, জি। থাকার পর আমি কি করতাম, তখন তো আবার অ্যান্ড্রয়েড ফোন কিনছিলাম একটা। জি কলেজ থেকে আসতাম, কলেজে যেতাম, সকাল 6টা বাজে উঠতাম, উঠে কলেজে গিয়ে আবার বিকেলে আসতাম, বিকেলে আইসা কি করতাম, আমি ঘুমাইতাম, ঘুমার পর আবার সন্ধ্যাবেলা বাড়াইতাম, রাত 8টা-10টা পর্যন্ত ঘুরে আবার আসতাম, ফেসবুক চালাতাম। জি বলতাম যে সকাল এই একটু পর পড়বনি, ফেসবুক চালাই একটু পর পড়বনি, পরে ফেসবুক চালাতে তাহলে ঘুমাই যায়, আবার সকালে আবার কলেজ যাই, মানে এভাবে চলতেছে ফেসবুকের উপরে আর ঘুরার উপরে। বাপ মা যে টাকা দিচ্ছে পর তোর পরে পুরা ডাক্তার হওয়া লাগবে তোর, আমার এদিকে কোনো ধান্দাই নেই। আমি কি করি, কলেজ থেকে আসি, ঘুমাই, ফেসবুক চালাই, এই কাজ, ঘুম, ফেসবুক চালাই, পড়া তো পড়িই না কোনোদিন। আপনার এসএসসি তে রেজাল্ট কি ছিল? এসএসসি তে গোল্ডেন। এসএসসি তে আপনি গোল্ডেন পেলেন? গোল্ডেন। দেখেন আমার এই দাঁড়ান, আর ইউ শিওর? হ্যাঁ, সবচেয়ে ভালোবাসা আমার ফেসবুকের নাম। আপনি দেখেন, আপনার রোল নাম্বার সার্চ দিয়ে দেখেন, আপনি রোল নাম্বার আপনি সার্চ দিয়ে দেখেন, ওই 3 মাস পরিশ্রমের কারণে আমি গোল্ডেন পেয়েছি। না, এর কারণে আরেকটা ছেলের অবদান আছে। দাঁড়ান, আমি একটু পজ নিই। OMG, তার মানে ওর ব্রেইনটা দেখেন, ও 3 মাস পরিশ্রম করে গোল্ডেন A+ পাওয়া। হ্যাঁ, বলে যান। তারপর মনে করেন যে এভাবে চলতো, পড়ালেখা করতাম না। তারপর মনে করেন যে এই প্রথম থেকেই বাপ মার সাথে আমি খুবই প্রতারণা করি। যেমন আপনার কলেজে প্রাইভেট পড়ি আমি, ওই যে এইটাই করতাম আমি, এইটাই যে করতাম, ওইটা এখনো মানে হয়ে গেছে। 1 মাস থাকার পরে আমার ভাই আছে, ভাই মানে বুঝতে পারছে যে ওর পড়ালেখা হইতেছে না, শরীরের অবস্থা দেখা যে ওর পড়ালেখা হইতেছে না, ও বাড়িতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসলে তাও একটু পড়বো, তো আমি বাড়ি চলে যাই। আমার ভাই, ঠিক আছে, আমি যে আমার ভালো রেজাল্ট কারণে এসএসসি তে করার কারণে, মানে এসএসসি ভালো রেজাল্ট করার কারণটা আমার ভাই একমাত্র। আমার ভাই নিজে রান্না করে, মানে পরিশ্রম, মানে খেতে খামারে কাজ করে, কামলা দেয়, তারপর আবার পড়ালেখা করে কলেজে ডিগ্রিতে, তারপর আবার টিউশনই করায়, এই 5 টাকা একত্রে করতো। আর আমাদের যে টিনের ছোট্ট ঘরটা ছিল, ঠিক আছে, এটা পরে আমার বাপ মা যে এত 16 বছর ধরে আছে, ঠিক আছে, এই 14 বছরের মধ্যে বাড়ি করতে পারে, কিন্তু আমার ভাই এসা 2 বছরের মধ্যে আমাদের বাড়ি করছে, টিনের হোক বাড়ি, তাও বাড়ি করছে, মানে 2টা রুম তুলছে টিনের। আমার ভাই মানে ক্ষেত খামারের কাজ করতো, তো অনেক মানে নিজেই করতো। আমি কখনো ভাইয়ের থেকে টাকা চাইতাম না, ভাই মানিব্যাগ উপরে ছেড়ে দিত, আমি মানিব্যাগ থেকে টাকা নিতাম। টাকা নিতাম হলো কলেজে খাওয়ার জন্য, কিন্তু আমি খাইতাম না, দুপুরে যা সিগারেট খেতাম, কলেজ ক্যান্টিনে যায়, আমার পাশের বন্ধুরা আসলো, সবাই মিলে সিগারেট খেতাম এই। আর তখন আমি অসৎসঙ্গ পাই, ওই অসৎসঙ্গ পাওয়ার পরে মনে করেন ওরাও যা করে আমি ওই কাজে লিপ্ত হই। দেখা যায় যে ওরা 11টা-12টা পর্যন্ত বাইরে ঘুরতেছে, আমিও ঘুরতেছি, মানে আমি বাড়ি যাই, বাড়ি থেকে আবার বাড়াই যে প্রাইভেট পড়বো, বিকালে প্রাইভেট পড়ি না, প্রাইভেট পড়াবার দিয়ে ঘুরি ওদের সাথে, ঘুরে ফিরে 10টা-11টা বাজে বাজছি। আচ্ছা। কিন্তু ভাইও মানে একটু বাজারে থাকতো, ভাই এর কারণে জানতে পারতো না, তো এইসব প্রতারণা করছি ভাই আমি বাবা মার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কি ইন্টারে পড়ছেন এখন? জি। এখনো রেজাল্ট হয়নি? এখন মানে ফার্স্ট ইয়ার শেষ হলো। আপনি কি এখনো এসবের মধ্যে আছেন নাকি বের হয়ে এসেছেন? এখন ইনশাল্লাহ বের হয়ে, আমি ভালো হয়েছি যে এটা বলবো না, কিন্তু এইসব 90% থেকে বের হয়ে গেছে। গোল্ডেন A+ আপনার ইন্টারে একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা। ইন্টারে যে একটা বছরের মধ্যে আমার অনেক কিছু খারাপ হয়ে গেছে, আমি তো বলছি। এখন এই জিনিসটা আমি যেসব প্রতারণা বা যেসব খারাপ কাজ করছি ভাই, এসব থেকে আমি বের হতে চাই ভাই। আপনি তখনই বের হতে পারবেন যদি আপনার সঙ্গটা ঠিক হয়। একটা কথা আছে, আমরা জানি যে সঙ্গ দোষে সবকিছু নষ্ট হয়, সঙ্গ যদি ভালো হয় তাহলে অনেক সময়ই, মানে মানুষ আসলে একটা অদ্ভুত প্রাণী, তাকে যে পরিবেশে রাখবেন সেই পরিবেশটাই সে অ্যাডাপ্ট করে। ওর যে পরিবেশ ও পেয়েছে, ও কিন্তু মারাত্মক ব্রেনি, নইলে মাত্র 3 মাস পরে গোল্ডেন A+ পাওয়া যায় না। আমি আজকে এপিসোডে অনেক বড় একটা জায়গা হচ্ছে ওর ওই জায়গাটা, এবং ওর কথাবার্তা শুনে দেখেন, ওর বাবা ওর মা গার্মেন্টসে কাজ করে, ক টাকায় বা বেতন পায়, কিন্তু ও যে পরিবেশে বড় হয়েছে সেটার মধ্যে গোল্ডেন A+ পাওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। এবং সেখান থেকে ওর যে ধরনের ইনভলভমেন্ট বিভিন্ন জায়গাতে, সেখান থেকে গোল্ডেন A+ তো দূরের কথা, পাস করাই ডিফিকাল্ট, তারপর ও পেয়েছে। ও প্রচুর ব্রেনিয়াক স্টুডেন্ট, কিন্তু আমাদের এইরকম ছেলে মেয়েরাই অনেক সময় খারাপ পরিবেশে, নোংরা পরিবেশে নষ্ট হয়ে যায়। সুতরাং যারা খারাপ হয়, যারা মন্দ হয়, যাদেরকে আমরা বলি যে ওরা কালপিট, তাদেরও খুব ভালো সম্ভাবনা আছে জাস্ট একটু প্রপার নার্সার করা, জাস্ট একটু সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসা, এবং ওদের যেটা প্রয়োজন সেই গাইডেন্সটা ওদেরকে দেয়া, তাহলে ওরাই কিন্তু সোনার মানুষ হতে পারবে দেশে। কিন্তু আনফরচুনেটলি আমরা যতই বলি না কেন, সেটা কোনো কোনো সময় ফেইল হয়। এবং ফরচুনেটলি এই অনুষ্ঠানগুলো শুনে অনেকেই গিভ আপ করে, কজ এই ছেলেটার 18 বছরের যে উপলব্ধি, সেটা যদি আরো পরে গিয়ে হতো, ধরেন আরো 10 বছর পরে গিয়ে, কিংবা আরো 12 বছর পরে গিয়ে, ততদিনে আরো বড় লস হয়ে যেত। কিন্তু ফরচুনেটলি বলবো আলহামদুলিল্লাহ যে খুব অল্প সময়ে
ওর উপলব্ধি হয়েছে এবং ও এখানে এসছে। আমরা ওর জন্য সবাই মিলে দোয়া করব যাতে ও সত্যিকার অর্থে এই ট্র্যাকটা থেকে পরিপূর্ণরূপে বের হয়ে আসতে পারে। সম্ভাবনা যেহেতু আছে, ওর যেহেতু গোল্ডেন A+, এবং ভবিষ্যতে যেহেতু ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে, তার মানে একটা ব্রাইট ফিউচার আছে, এটা যাতে নষ্ট না হয়ে যায়। প্রিয় শ্রোতা, এই ছিল সবুজের জীবনের অপ্রিয় সত্য। জিবিএসবি এখানেই শেষ হচ্ছে না, আরো একজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছে। চলুন মঞ্জুরের কাছ থেকে জেনে নেই কে বসছে এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিব ওর মঞ্চে। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের পর্বের দ্বিতীয় অতিথি 23 বছর বয়সী মোহাম্মদ আবু পাটোয়ারি। সবসময় অসহায় মানুষের পাশে থাকতে এবং হাসি খুশি থাকতে পছন্দ করেন আবু পাটোয়ারি। প্রিয় খাবার শাকসবজি। জীবনের বেশিরভাগ শখই পূরণ হয়ে গিয়েছে বলে মনে করেন আবু পাটোয়ারি। চলুন কিবরিয়ার কাছে পুরো বিষয়টি জানার জন্য। প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম যে আবু পাটোয়ারি এই মুহূর্তে বসছে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। আবু পাটোয়ারিকে আমি ফ্লোর দিতে চাই এবং অন্যান্য গেস্টের ক্ষেত্রে যা হয় আবু পাটোয়ারির ক্ষেত্রেও ঠিক তাই হবে, যদিও সময় খুব অল্প। ওকে, অল্প সময়ের কথা বলতে না বলতেই বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আমরা এই মুহূর্তে 4 মিনিটের ব্রেক। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে এই গেস্টকে নিয়ে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা কথা না বাড়িয়ে আবু পাটোয়ারি আপনার কাছেই যাই। আপনি যেখানটায় ছিলেন বলবো কি, আপনি তো শুরুই করেন, ইনফ্যাক্ট বলুন আপনার প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানতে চাই। ওকে, আমার ছোটবেলায় যখন আমার বয়স কি মাত্র 1 বছর, আমার বড় ভাইয়ের বছর 2 বছর, সে সময় আমার মা আমাদের ছেড়ে চলে যায়। সেরকম আব্বাই আমাদের খুব ভালোবাসতো, ছোটবেলাতে আব্বাই মানুষ করছে। সৎমার ঘরে নিয়ে গেছিল, পরে যাতে আমার বড় ভাই লেখাপড়া করতে পারে নাই। আমি পরে যাই হোক 5-এ পরীক্ষা দিয়েছি, ওই স্কুলে যেসব 6-এ উঠলাম। এর ভিতর আবার আমার বড় ভাই যে আছে সে আবার মনে করেন সংসারে গরু টরু আছে, আমাদের আবাদি জমি টমি আছে, সে আর লেখাপড়া করে না। মানে ছোট বলতে ছোটবেলাতে বড় হইতে ভাই বন্ধু মানে আমরা দুইজনই সবকিছু। কি মাঝে মধ্যে সৎমার ঘরে আমার বড় ভাইয়েরা মারে একটু দোষ পাইলে, আবার লেখাপড়া করি, আবার গরুর ঘাস কাটতে যাইতে হয়, বিলে যাইতে হয়, ক্ষেত খামারে কাজ করতে হয়, না করলে মারে। আব্বা আবার মানে সরকারি চাকরি করতো, তো মানে 2-3 কিলো ফাঁকে সপ্তাহে একদিন আসতো। সেসব আসলে সারা সপ্তাহে কথা আব্বারে বলবো, পরে আর বলা হয় না যে আব্বা মন খারাপ যদি করে হ্যান ত্যান, সেই কারণে আর বলি না। পরে এভাবে তাও সহ্য করতে করতে পরে 2011 সালে যে সময় আমি 6-এ পরীক্ষা দিব, 6-এ উঠছি, 7-এ পরীক্ষা দিব, সেসব হঠাৎ একদিন আমার মা আসে। আইসা এখন পরে চাষিরা যারা আছে সবাই কয় তোর মা আইসে হ্যান ত্যান। পরে সেসব মা আসে দেখতে, সেসব আমি মার দিক তাকাই না, মার চেহারা কিরকম আমার জীবনে মনে নেই। পরে আসে, পরে আসার পর আমার বড় ভাই যায় দেখতে, কিন্তু আমি যাই না। পরে আসতে ধীরে পরে মা জায়গা, পরে আমার বড় ভাইয়ের কাছে নাম্বার দেওয়া যায়, কিছু টাকা দেওয়া যায়। পরে আমার বড় ভাই কি আসে আমার কাছে, মানে অত লেখাপড়া জান না, নাম্বার লেখার জন্য আমার কাছে আসে। পরে আসলে আমি আবার নাম্বারটা মুখস্থ করে ফেলি, আর মনে মনে বলি যে মা এতদিন দেখে নাই, সে আবার কিসের মা, এরকম একটা অভিমান হয়। হ্যাঁ, একা একা কানতাম যে মা বলতে কি আছে আমরা তা জানি না, আমরা জানি যে আমার বড়ই মা আমার সবকিছু। তাও পরে কই হাজার হোক মা খারাপ হোক গিয়া হোক, মা তো মাই। পরে আমার বড় ভাইয়ের দুঃখ দেখা পরে এখন মার কাছে ফোন দিছে, বিলে যাইতাম, বিলে যায় আমার বড় ভাইয়ের সেট আসলো, পরে ফোন দেয়,
পরে ফোন দিছি, এখন মা কয় বাবা দেখ আমরা যা ভুল করছি কি এখন তোকে নিয়ে আসবো আমি। এটা মা বলে? হ্যাঁ। আচ্ছা। পরে আমার মারও আবার আরেক জাত বিয়ে হয়, সে পক্ষে একটা মেয়ে আছে। পরে আমার কয় আচ্ছা তোরা বাইপাস আসিস বাস স্ট্যান্ডে, আমি ওই যা তাইসা তোরে নিয়ে যাবো। পরে বিলে মানে জামা কাপড় যত সব আসলো বস্তার ভিতর ভরছি, যে মারা না সন্দেহ করে বড় মারা। পরে গেলাম, আমার সার্টিফিকেট নিলাম 5 সমাপনী। পরে নিয়ে এখন গেছি, এখন আমার বড় ভাই গেছে, এখন আমি গেছি অনেক কষ্টে। পরে আব্বু খুব কান্নাকারি করে ফোনে, আইসা দেখি এজাত আমার স্কুলে পড়াইবো কইছে। এখন আইসা দিয়ে এজাত মানে অগ সামর্থ্য নাই যে আমার পড়াইবো, সংসারে টানাটানি। মানে আপনার মা আরেকটা সংসারে গিয়ে বিয়ে করেছে? হ্যাঁ। ওকে। ওই সংসারে টানাটানি। এখন পরে আমার খালাতো ভাই আছে একটা, পরে ওর সাথে গেলাম গার্মেন্টসে দেখতে। আমি জানি না যে গার্মেন্টস কিরকম, ক্লাস 6 এ থাকা অবস্থা। হ্যাঁ। পরে গেলাম গার্মেন্টসে, এখন দেখে পরে লোক নিতেছে, এখন কইতেছে তোমরা কি ঢুকবা? পরে আমরা আমি মনে হয় এমনিতে দেখার জন্য হয়তো কিছু। পরে ঢুকলাম, এখন দেখে কয় বেতন দিব এসব। তখন আমি মানে অনেক ছোট, 2 তলা একটা গার্মেন্টসের চাকরি নেওয়ার পর চাকরি করতে থাকি, বাসায় টাকা দিই। সে আমার স্যালারি আসছিল মাত্র 2700 টাকা। ওইভাবে তাও শিখি, কাজ শিখার পর একদিন স্যারের বলি স্যার আমার তো এখন বেতন একটু বাড়াই দেন, এখন তো আমি কাজ জানি। এখন স্যারে কয় হ্যাঁ বাড়ামো। পরে একদিন স্যারের সাথে নেয়া, পরে একদিন কাজ করতেছি, এখন স্যারে দেয়া দিছে 1 প্যাডাম, কাজ করতেছি। এখন সুপারভাইজার দেয়া দিছে এই প্যাডাম। এখন স্যার এসে কয় এই প্যাডাম দেখে করতে গেছে হ্যান ত্যান। এখন সুপারভাইজার কয় আমি কই নাই, আমি কই আপনি তো বললেন। পরে এক পর্যায়ে কি স্যারে আমার একটা থাবর মারে। ওকে। পরে রাগারাগি কইরা তাও কোনো মতে আসছিলাম। পরে স্যারে আবার বোঝায় দেখ কি যা হয়েছে চাকরি কর, পরে তোর বেতন বাড়াই দিব। পরে ওই জাত পরে চাকরি ছাইরা দি, আর করি না ওই জাত। পরে আরেকটা গার্মেন্টসে যাই, সেখানে আবার ভালোই বেতন, ওই জাত আবার বেতন বাড়লো 3000 টাকা। 2700 থেকে 3000। হ্যাঁ, 300 টাকা বাড়লো। হ্যাঁ। পরে ওই জাত হেল্পারে ঢুকলাম, চাকরি করতেছি, বাসায় টাকা দিতেছি সবই। আমার বড় ভাই চাকরি করে, ও বাসায় টাকা দিতেছে, মানে আমরাই সংসার চালাইতেছি। তো ছোট একটা বোন আছে, লেখাপড়া করাই, এইভাবে যাইতেছে। এভাবে আপনার আবার এর ভিতর আমি মানে ফোন কিনি, আব্বু আবার ফোন দেয়, মানে কান্নাকাটি করে। পরে আমি আবার চিন্তা করি যে আমার বড় ভাই তো আছে মার কাছে, আমার আব্বুর কাছে নাই, আমি যাই। পরে যাই আসি আব্বুর কাছে। আবার একদিন গার্মেন্টসে গেছি, আব্বু কইতাছে কি যে আমি না বাসা পারলে আমার দেখতে হয়। পরে গেলাম, যাই দেখি আব্বুর কিছুই হয়। পরে আব্বুর কাছেই থাকি, মানে আব্বুর কথা কি তোরা যা আত্মায় করস, তোরা আমার কাছে খাইবি, আর তোরা যা কাজ করবি তো ওটা তোরা খরচ করিস, আমার দোয়ার দরকার নেই। পরে এভাবে কি কাজ বাজ করি, আমাদের সাইডে ভাটা আছে 3টা, ভাটাত কাজ টাজ করি, নিজে পকেট খরচ চলাই। সেই সময় আমার বন্ধুদের পাল্লায় পড়া, মানে কি এক ধরনের কি কয়, আমার এক ভাইস্তি আছে, ও গাঁজা টাজা খাইতো। আমার আবার ফেভারিট রুম, মানে রুম করে দিচ্ছে ফেভারিট রুম, ওই রুমে আনতো। পরে গাঁজা খাওয়া শুরু করলেন আপনি এই বয়সে? আগে দেখতাম। কাকে দেখতেন, কে খাচ্ছিল? আমার এক ভাইস্তি আনতো, চাচাতো ভাইয়ের ছেলে। পরে আমার খাইতে করতো, আমি খাইতাম না। পরে আস্তে আস্তে একদিন খাইলাম, মানে 1 টান 2 টান করে এখন শিখে গেছি ঘুরাই। এখন আর মানে ওরা আমার খাইতেই হইব। পরে এভাবে পাই খাই। একদিন কি আমার ভাইস্তি কয় কি চ এক জাত জামো, যাবি আমার সাথে? এখন আমি কই কয় আসছে, চ যাই। পরে কয় টেয়া লাগবে কত? এখন কয় টেয়া নিস বেশি করে। পরে গেলাম এক জাত, আমাদের ওই জাত বাজার আছে, একটা মানে বয়স্ক মহিলা 45 বছর হইব। পরে ও যায় ঠিকঠাক, মানে যা কয় টাকা পয়সা লেনদেনের ব্যাপার ও ঠিকঠাক করলো। পরে ওই জাতি প্রথম ফার্স্ট আমার যাওয়া। পরে ওই জাতি যাই হোক, পরে ওই কি হইলো শারীরিক সম্পর্ক। সেসব আসলাম বাসায়, আসার পর পরের দিন ও কয় আবারও যাবো। পরের দিন আমি কই না আমি যাবো না, আমার কিরম ভালো লাগতেছে না, আমার এগুলো পছন্দ না। পরে কয় না সমস্যা কি, চলা যায়। পরে এইভাবে টোটালি যাওয়া হয়।
সপ্তাহে আপনার মনে করেন 4-5 দিন যাইতাম, তারপরে এখানে আমার গাঁজাটা খাইতাম, আবার মদ আছে আমাদের পাওয়া যায়। আপনি এত অল্প বয়সে সব খাওয়া শুরু করলেন? হ্যাঁ, পরে খাইতাম বন্ধুদের পালায় পেরা সিগারেট বিড়ি। আমরা যতদূর জানি যে শিশুরা মিষ্টি জাতীয় জিনিসপত্র পছন্দ করে, হ্যাঁ, এবং মিষ্টি জাতীয় জিনিসপত্র পেলে তাদের একটা আগ্রহ থাকে। আপনি যেগুলোর কথা বলছেন এগুলো তো স্বাদের দিক থেকেও বিশ্রী রকমের, এবং এগুলোর ছোটদের আগ্রহ হওয়ারও কথা না। আপনি এগুলো কেন করতেন? ওরা খাইতো, আমি দেখতাম, আমার পরে ওরা দেখে দেখে আগ্রহ হতো। এই জন্যই আমরা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যাই হোক, বলুন। তারপরে খাইতাম এভাবে, পরে টোটালি পরে ওর সাথে আর ঘুরি না। পরে এখন আমি তো জানি যে আমি সবই চিনি, ও যাইতো আমার সাথে, আমার টাকা ওরে খাওয়াইতে হইতো। পরে আমি কই না, ওরে আমি নিব না, আমি একাই চলবো। পরে আমি এভাবে একাই যাই মাঝে মধ্যে। তারপরে কেন আমার আব্বু আবার এই বিষয়টা জানতে পারে যে আমি এগুলা খাই। পরে কি আব্বু রাগারাগি করে হ্যান ত্যান, কিন্তু কোনোদিন গায়ে হাত দেয় না। আস্তে ধীরে আমার কি মাথায় একটা অপারেশন হয়, টিউমার হয়েছিল। পরে অপারেশন করে এই সময় শুনে আমার বড় ভাইয়ের বিয়া ঠিক হয়েছে। আচ্ছা, এর ভিতর আবার কি আব্বা মানে অসুস্থ হয়ে গেছে, আর চাকরি মানে করতে পারে না। জি। পরে আমার আব্বুর বললে আমার বড় ভাই চাকরিটা করে যা পায় আব্বুরে অর্ধেক দেয় আর নিজে অর্ধেক চালায়। ওকে, এভাবে চলতে থাকে। পরে বিয়া ঠিক হয়, আমার অপারেশন, ভালোবাসা দিবসের 5 দিন পর, অপারেশনের 2 দিন পর আমার ভাইয়ের বিয়া। পরে আসি, বিয়া টিয়া খাই কোনো মতে। পরে ভাই, আমার বড় ভাই ওর শ্বশুরের সাথে ঢাকায় আসে। পরে আমি টোটালি এখন একা। পরে মানে এখন চলতেই আছে ওইভাবে সবকিছু। পরে আমাদের ওই যা মানে এক মেয়ে ছিল, ওই যা যাইতো মানে বিলে যাইতো। এই যে কি, আপনি কি ততদিনে লেখাপড়া বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, আমার মানে টোটালি লেখাপড়া বেকআপ। ওকে। পরে যাইতো। পরে একদিন আমার এক ওই কি ভাইয়ের ছেলে আছে, পরে এখন আমার কইতাছি কি ওর সাথে প্রেম করতে পারবি? আমি কই হ্যাঁ পারবো না। কে কয় যা, যদি প্রেম করতে পারো তুই যা চাইবি আমি তোরে তাই দিব, মানে তুই যা খাইতে চাবি আমি তোরে তাই খাওয়াবো। ওকে। আমি কই আচ্ছা রাজি। পরে টাইম কত, 1 মাস। পরে আস্তে ধীরে ওর কাছে যাই, কথাবার্তা বলি। তারপরে গান বাজি ধরেন আপনারা আর কি? এক ধরনের বাজি। পরে আস্তে আস্তে কি কথা বলতে 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 এক সময় মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে যায়। এখন সম্পর্ক মানে সম্পর্কটা হয়? হ্যাঁ, সম্পর্কটা হয়। পর আমার ভাইস্তি আসে। জি। পরে আসার পর এখন আমি কই দেখ আমাদের সম্পর্কটা তো হয়ে গেছে, এখন তো বাজি লাগছিলে, এখন কি? পরে কয় আমি তো এমনিতে লাগছিলাম। আচ্ছা, আমি তো সত্যি লাগি নাই। পরে কই দেখ মানে ওই মেয়েটা আমার প্রতি দুর্বল, এখন এভাবে যদি না বলি তাছাড়া মনে কষ্ট পাবো। রাইট। পরে আমিও এক পর্যায়ে মানে আমারও ভালো লাগে মেয়েটাকে। পরে ওর বাপ মা মানে টোটালি রাজি, কিন্তু আমার বাপ মা রাজি না যে এত অল্প বয়সে পুলা বিয়া দেবো না, কি এর সাথে দেওয়া যাবে না। তারপরে গান আবার মেয়ের বাপ মা খুব গরিব। জি। পরে আমার আব্বু মানা করে। পরে আমি আর ওদিক যাই না। এক পর্যায়ে মানে একদিন মানে এমন অবস্থা হয়েছে, ওর জন্য একটা আমি থাপ্পড়ও খাইছি, মানে ওর চাষির হাতে। ওকে। পরে আব্বু মানা করার পর যাই না, এভাবেই পরে আস্তে ধীরে আমার আব্বু মারা যায়। পরে মারা যাওয়ার পর কি আমার ওই দিন মানে টোটালি মনে হয় আকাশ থেকে আমার মনে হয় কি আমার সবচেয়ে কাছের মানুষটা, আমার যে মা বাপ মানে কোনোদিন দুঃখ বুঝতে দেয় না, সে মানুষটা পরে আপনার বাবা ছিল, মারা যায়। পরে মাটি টাটি দিই, সবাই সবার মতো। আমার বড় ভাই বিয়া করে ভিন্ন, সবাই সবার মতো, খালি আমি একা। এখন আমার তো আর কেউ নাই। এখন পরে আমার এক বোন কয় কি তুই একা থেকে কি করবি, আমার সাথে চল, তুই তো গার্মেন্টস এ চাকরি করছ, তা আমার সাথে যায় চাকরি কর। পরে জয়দেবপুর আসার পর এখন চাকরি আর হয় না, যে যার চাকরি হয় না। কয় ভোটার আইডি কার্ড ছাড়া চাকরি হবে না। সে আমার ভোটার আইডি কার্ডও হয় নাই, একটু জন্ম নিবন্ধনের বয়সও কম। পরে এবার থাকতে থাকতে আমার দুলা ভাই আবার একটু মানে মন কালাকালি, বলতেও পারতেছে না যে তুই এই যাতে জাগা। পরে আমি বুঝতে পারছি বিষয়টা, বোঝার পর মারে ফোন দিলাম। সে সময় আমাদের বাড়ি আবার গাজীপুর করে, খালার বাসার।
পরে ফোন দেওয়ার পর মা আসে আমারে নিয়ে আসে মার কাছে গাজীপুর আসার পর ওই আব্বু অটো চালায় আমার খালু। এইভাবে পরে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, নাম হলো রেবেকা। জি। মানে আমার বোন, মানে আমার খুব মানে খালার বাসায় যেতাম, তো খালার বাসায় ভাড়া থাকতো, পরে টিভি দেখতে যেতাম। পরে মানে পছন্দ হয়, আমি আমার বোনের বলি যে ও কারোর সাথে প্রেম টেম করে না। আর আমার বোন বলে ও অনেক মানে ছেলের সাথে প্রেম করে, মানে ছেলেদের কান্দায়। এটা কে বলে? আমার বোন। ওকে। পরে আমি কই আচ্ছা ঠিক আছে, ও মানুষের কান্দায়, ওরে আমি কান্দাবো। পরে আস্তে আস্তে ওর সাথে কথাবার্তা বলি। এক পর্যায়ে মানে একদিন আমি ওরে প্রস্তাব দিই যে আমি তোমারে ভালোবাসি, তোমার আমার খুব ভালো লাগে। ও আস্তে আস্তে পরে কয়েকদিন যায় বলে না কিছু, পরে এক পর্যায়ে ও বলে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, আমারও তোমাকে ভালো লাগে। পরে এভাবে সম্পর্ক হইতে থাকে। পরে থাকার পর এখন আমার মার আবার মানে ডায়াবেটিস ছিল, জি, পায়ে একটা কাজ এখন মানে ঢোকার পর পা মানে ফুলতে ফুলতে ইনফেকশন হয়ে গেছে। মানে আমার মারে যে হাসপাতালে নেব মানে একটা টাকাও নাই ঘরে। বড় ভাইরে ফোন দিলাম, দেওয়ার পর এখন বললাম ভাই কি টাকা পয়সা কি পাইছেন? তোর টাকা রেডি, তুই আইসা পারলে নিয়ে যা। পরে গেলাম মারে হাসপাতালে একটা টাকা পয়সা উঠালাম। মানে চিকিৎসা করতে করতে কি পাইছিলাম 70,000 টাকা শেষ আমার। পরে আর একটাও নাই, এখন কি করবো? পরে বাড়িটা ছিল, বাড়িটা বেচলাম 1 লাখ টাকা দেয়া মার ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, বাড়িটা বেচতে দিলাম। পরে মা ঋণী ছিল 60,000 টাকা। পরে 60,000 টাকা মানুষের দিলাম, দিয়া 40,000 টাকা নিয়ে ঢাকায়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 096113892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে প্রচারিত হচ্ছে জেবিএসবি আনসেন্সর্ড, যেটাকে আমরা বলছি মাসের একটি সপ্তাহে প্রচারিত হয় প্রতি মাসের শেষ সপ্তাহে। অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে আরো একটি আনকোরা আনসেন্সর্ড এপিসোড আপনার জন্য অপেক্ষা করছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আরজে কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আবু পাটোয়ারির জীবনের অপ্রিয় সত্য। কথা না বাড়িয়ে আমরা তার কাছে আবারও ফিরছি। বলেন, তারপর টাকা নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটা রুম নিলাম নবীনগর। রুম নেওয়ার পর মা এছাড়াও ঢাকায় যখন থাকতো সেসব মানে একটা ফার্মেসির দোকান আছে, ওই যাতে একটা মামা বসতো, মানে ফার্মেসির ডাক্তার। জি। পরে ওই যাতে মামার ওই যাতে ওষুধপাতি খায়, ড্রেসিং করে। আস্তে আস্তে মার পা ভালো হয়ে যায়। এক পর্যায়ে ভালো হওয়ার পর ওই কি আমি আবার আরেকটা গার্মেন্টস এর চাকরি নিই। নেওয়ার পর একটা সেট কিনে আমি একটা। পরে এইভাবে একটু দেশে যাইতাম, দেশে যা ঘুরে আসতাম, সবার সাথে দেখা করে আসতাম। এক পর্যায়ে আমার এক বন্ধু ছিল, নাম ছিল শাইন। ওর ওই মানে ওই আমার বলতে সবচেয়ে প্রিয় বন্ধু। জি।
পরে ওর কাছে যাইতাম, পরে দেখতাম ও একটা রং নম্বরে একটা মেয়ের সাথে প্রেম করতো। মেয়েটার নাম ছিল রিয়া। ওদের বাড়ি ছিল ফরিদপুর জেলা আর আমাদের বাড়ি হলো নাটোর। প্রেম করতো, পরে মানে রিলেশন এক পর্যায়ে মানে শেষ হয়ে যায়। মানে মেয়ে বলে যে আমি আর রিলেশন রাখবো না। আচ্ছা। আমার বন্ধুকে। পরে আমার বন্ধু আমারে বলে, খুব কান্নাকাটি করে আমার সাথে। পরে আমি ঢাকায় আসি। আবার আসার পর একদিন বললাম একটা মেয়ের নাম্বার দিত, পরে কয় রিয়ার নাম্বার নেই। রেবেকার কি হলো ওই সময়টাতে? মানে ওর সাথে আবার মানে টোটালি কথা অফ, কোনো সংযোগ নাই। ওকে। পরে রিয়ার নাম্বার নিলাম। পরে আমি তো জানি যে আমার বন্ধুরে মানে এক ধরনের প্রতারণা করছে। পরে আমি কল দিতাম মানে টাইম পাস করার জন্য। আচ্ছা। দেখি ওই আরো মানে ফোন দেয় বেশি, আমি মিস কল দিলে ও ব্যাক করে। পরে এভাবে এক পর্যায়ে চলতে থাকে, আমার প্রতি খুবই দুর্বল হয়ে যায়। তারপরে গান ও বলে যে আমার বাসায় বিয়া ঠিক করছে, এখন আমি তোমার সাথে আসবো। আমি বলি দেখো আমি গার্মেন্টসে চাকরি করি, আমার পক্ষে তোমার চলানো সম্ভব না। কয় তুমি যেভাবে থাকো আমি তোমার কাছে আসবো। পরে আমি কই দেখো আমি তোমার সাথে টাইম পাস করছি, জাস্ট আমি তোমার বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করতে অনেক দেরি আছে। পরে ও কান্দাকাটি করে অনেক। এক পর্যায়ে বলে আজ আমি আসবো। আমি বলি আসো। কয় কই আসবো? আমি কই গাবতলী আসো। পরে বলে আমি অফিসে যাই। পরে যাই, দেখি 2-3 ঘন্টা পর ও আমার ফোন দেয়। ফোন দিয়ে কয় আমি তো গাবতলী। আমি বিশ্বাস করি না, মানে বাসের শব্দ শ্যামলি শ্যামলি বলতেছে। পরে আমি বললাম তুমি শ্যামলি আসো, আমি ওই জাত আসছি, তুমি ওই জাত আসো। পরে ও আসে। পরে এক পর্যায়ে মানে আমার পছন্দ হয় না। পরে ভাবতে থাকি যে না, ও যেহেতু আমার কারণে এত দূর আসছে, একটা মেয়ে দেশের তে আইসে এইভাবে ফালাইতো, শহরের অবস্থাও ভালো না। বিবেকে কিরম বাধা দিল। এখন বাসায় যাবো, মারে যে বলবো, মা তো শুনলেই তো মাথা নষ্ট হয়ে যাবো। পরে গালাগালি করবো, নানান ইয়াটিয়া করবো, আর তো মাইনেই নিব না, মানে দেখতে খারাপ। পরে আরে কই তুমি বাসার সামনে দাঁড়াও, আমি আসি। বাসায় যায় খালি আমিও একটা শার্ট কিনলাম। কেনার পর ও জামা কাপড় নিয়ে আসে নাই, আমিও জামা কাপড় নিয়ে আসি নাই। ওই অবস্থায় গাবতলী গেলাম। যা কইছি কিছু খাইছো? কয় না। পরে হোটেলে গেলাম, দুজনে খাইলাম কিছু। তারপর রাতে গাড়ি তুটলাম। গাড়ি তোটার পর এখন ওর ফ্যামিলিতে খালি ফোন দিতাস। আমি কই ফোনটা রিসিভ করো, আমারে দাও, আমি কথা বলি, যে কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে আইসো। পরে কয় না সমস্যা নাই, ওই কি কাটে কাটে দেয়। পরে ওর বান্ধবী আমার সাথে কথা বলাই দিল, কইলো ভাইয়া ওর একটু দেখেন, ও মানে চলে আইসে আপনার কাছে, ওরে দুঃখ দেন। আমি কই ঠিক আছে। ও আইসে আমার কাছে, ওরে আমি দেখমু। পরে এভাবে এখন দেখমু মানে এটা কি হলো? মেয়েটাকে কি বিয়ে করলেন বা কোনো কিছু? না, এখনো বিয়ে করি নাই। পরে নিয়ে গেলাম দেশে। এখন যাইতাছি, আমার ছোটবেলাতে একটা শখ ছিল যে আমি প্রেম করে বিয়ে করব। মানে সবাই প্রেম করে বিয়ে করে। পরে আমার আবার মানে আল্লাহর কাছে বলতাম যে আমার জীবনে যে আমি যদি বিয়ে করি, প্রেম করে যদি বিয়ে করি। পরে মানে বাসে উঠছি, এখন আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে একদিক দিয়া। পরে এখন যাইতাছি আর মনে মনে ভাবতাছি এখন দেশে যাবো, দেশে যায় বড় মারে কি কমু, বিয়ে তো করি নাই। এখন বিয়ে না করলে তো হাতে টাকা পয়সাও নাই, এখন কি করবো। পরে গেলাম দেশে, যাই বললাম আমরা বিয়ে করছি, মানে বাসার থেকে না জানায় আমরা বিয়ে টিয়ে কইরা মানে পলাই আইছি। পরে সবাই প্রথম বিশ্বাস করে না, পরে আস্তে আস্তে সবাইরে বিশ্বাস করাই কোনো মতে। বিয়ে তো করেননি তখনও? করছেন? না করেননি। তো সবাইকে বিশ্বাস করেছেন, বিয়ে করেছেন। হ্যাঁ। মেয়েটা কোথা থেকে আসলো, কি করলো, মেয়েটা কোথায় থাকে, কি থাকে, ইন ডিটেল তো কোনো কিছু জানেনও না? জানেন না, জানি যে ফরিদপুর থাকে। শুধুমাত্র কথা হয়েছে বলে এই ধরনের কাজ করতেছেন? হ্যাঁ, যাই হোক, পরে বিয়ে করি নাই, ওরে রুমে উঠাইছি। এখন দুপুর বেলা শাড়ি পিনছে, পরে যেভাবে হোক ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। পরে এভাবেই সংসার করতেছি। বিয়ে ছাড়া সংসার? হ্যাঁ, বিয়ে ছাড়া। বয়স কত ছিল তখন আপনার? তখন আমার বয়স ছিল 17। ওকে, বলেন তারপর। তারপরে 15 দিন যায় এভাবে। তখন আপনি কি আপনার নিজের মায়ের সংসারে থাকেন নাকি অন্য কোথাও? না, আমি নিজে মানে নিজে থাকেন। ওকে, নিজে যদি পয়সা ইনকাম করেন সুতরাং আপনি সিদ্ধান্ত নিয়েছেন। ওকে। পরে এখন নিজের কাছেই খারাপ লাগে যে বিয়ে করি নাই, এভাবে তো চলা যায় না। একটা সমাজ, একটা ধর্ম, মানে একটা নীতি আছে না, এভাবে যদি গুনার কাজ করি।
পরে এই বিষয়টা বড় মার কাছে শেয়ার করি। পরে বড় মা কি করে, ওই দিনে আমাদের মাদ্রাসার হুজুর আছে, জি, হুজুর নিয়ে আসে। আর হুজুর নিয়ে আসে, হুজুর মানে জন্ম নিবন্ধন দেখা মানে বিয়ে পড়াইতে রাজি হয় না। আচ্ছা, কয় দুইজনেরই বয়স কম, আমি বিয়ে পড়াইতে পারবো না, আর মেয়ের গার্জিয়ান নাই আর নাই। পরে যেভাবে হোক হুজুর কয় রেজিস্ট্রি হইব না, যদি ধর্মীয় বিধান অনুযায়ী করতে চান তাছাড়া আমি পড়াই দিতে পারি। পরে মানে যেটা ধর্ম ভাবে বিয়ে হইলো, হওয়ার পর এবার সংসার করতেছি। করার পর এখন এদিক দিয়ে আবার কাজ করতে করতে আমি আমার অসুস্থ হয়ে গেছি। চিন্তা করতেছি যে এভাবে তো সংসার চালানো যায় না, যে কোনো একটা কিছু করতে হইব। জমি ছিল, বাপের জমি পাইছিলাম, এখন জমি বেচবো। ভাইয়ের বলি যে ভাই আমি জমি বেচবো, আপনি ভাই মানুষ 2.5 লাখ টাকা দিয়ে। পরে জমি বেচছি, যেটুক সম্বল ছিল বিলে। বেচার পর ওরে মার্কেটে নিয়ে যায়, ওর মানে জামা কাপড় ছিল না, এক মার্কেটে নিয়ে যায়, ওই দিনে 7,500 টাকা মার্কেট করে দেয় একদিনে। করে দেওয়ার পর একটা গাড়ি কিনে। আচ্ছা, আপনি তো ওকে আপনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, আপনার যারা আত্মীয় স্বজন ছিল তারা কি ওর বাড়িতে যোগাযোগ করেছিল? না, তারাও যোগাযোগ করেনি। ওকে। পরে এখন রোজার 1 তারিখে এখন ও কয় কি আমি দেশে যাবো। পরে আমি কই গাড়ি করে করছি, দেখো সংসার করার লাই আমিও যাবো তোমার সাথে। আমি তো জানি শ্বশুর বাড়ি কিরকম, আর দেখাও করে আসি তোমার বাপ মার সাথে। পরে কয় না, আমি তোমারে নিতে পারবো না, আমি তোমারে এইভাবে নেবো না, আমার বাপ মারে বোঝাই শোনায় তারপর আমি তোমারে নিয়ে যাবো। আচ্ছা। পরে আমি কই না, আমি যাবো তোমার সাথে। পরে দুজনে গাড়িতে উঠলাম, গলন্দমুর আসলাম, আর আমারে নিব না, কয় না তুমি থাকো, আমি একাই যাবো। আচ্ছা ঠিক আছে। পরে 2,000 টাকা দিলাম ওর হাতে যে খরচ টরচ কইরো। আসার পর তারপরের দিন ও আবার আমার থেকে টাকা চাইতেছে। তার পরের দিন টাকা চাচ্ছে? হ্যাঁ। ও তো চলে গেল ওর বাড়িতে, টাকা চাবে কিভাবে? মোবাইলে টাকা চাচ্ছে। আচ্ছা। এখন বলতেছে যে আমার 500 টাকা দাও, আমার টাকা লাগবে। পরে আমি কই আমি টাকা দিতে পারবো না, রাগে। এখন কইতাছে কয় টাকা না দিলে আমার সাথে কথা বলবে না। পরে এক পর্যায়ে ও কয় দেখো আমি তোমার কাছে আসবো না, তুমি পারলে আরেকটা বিয়া করো। পরে আমি কই কে? পরে কয় আমি স্কুলে ভর্তি হবো, মানে আমি আরো লেখাপড়া করতে চাই, আমি তোমার কাছে যাইতে চাই না, তোমার কাছে গেলে আমার লেখাপড়ার নষ্ট হইব, আমি যাবো না। পরে আমি কই দেখো এভাবে আমি এত কিছু করলাম কার জন্য, যে যেটুক ছিল সেটুকু মানে বিক্রি করে দিলাম তোমার জন্য, তো সংসার করার জন্য ভালোভাবে। পরে কয় কি ওই জমিটুকুই আপনার লাস্ট সম্বল ছিল? হ্যাঁ। পরে ও কয় না আমি আসবো না, তোমার ডিভোর্স পেপার পাঠাই দেবো, তুমি সই করে দেবো। পরে আমি অনেক বুঝাই যে তুমি আসো হ্যান ত্যান, কয় না। পরে ও ফোন অফ করে আবার অন করে, আবার গালিগালাজ করে আমি ফোন দিলে। পরে এক পর্যায়ে ও কয় তুমি বিয়া করো আর খবরদার আমার সেটা ফোন দিও না হ্যান ত্যান। পরে ওর বান্ধবীর নাম্বার ছিল আবার আমার কাছে, পরে ওর বান্ধবীর কাছে আমি ফোন দিছি, ফোন দিয়া বলি যে রিয়া আছে? কয় আছে। পরে আমি কই রিয়ার বিয়ে হয়েছে আপনি শুনছেন? কয় না শুনি না। আপনি কি? আমি কই আমি রিয়ার হাজবেন্ড। কয় ওর তো বিয়ে হয় নাই, তা ওর হাজবেন্ড আসবে কোনতে? পরে আমি কই কে ও আপনাদের জানাই নাই? কয় না, ওর ফ্যামিলির তো কেউ জানে না ওর যে বিয়ে হয়েছে। ও বলছে ও ঢাকায় গার্মেন্টস করছে, তাই এগুলা কিনে আনছে, আর যে জামা কাপড় আমি দিছি ওগুলো। রিয়ারে ফোন দিছি তুমি এগুলো কইছো? হয় কইছি। তা তোমার সমস্যা কি? আপনি কি জানতেন ওর বাড়িটা কোথায় কোথায় থাকে, কোন এলাকায় থাকে, এগুলো কিছু জানতেন? না, আমি জানতাম যে ও ফরিদপুর গলমদমুরে থাকতো। চিন্তা করুন অবস্থা, মানে মানুষের যদি মেন্টরশিপ না থাকে, মেন্টরশিপ বলতে যেটা বোঝাচ্ছি আমি, অভিভাবক যদি পারফেক্ট না হয়, তাহলে একটা ছেলের কিশোর বয়সে কত বড় বড় ভুল হতে পারে। সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হচ্ছে ও বিপদগামী সম্পর্কের মধ্যে গেছে তো গেছেই, পাশাপাশি ওর যে লাস্ট যে সম্বল ছিল জমি জমা, যেটুকু বাবা বা পৈতৃক ভিটা যেটা ও পেয়েছিল, সেটা ওরকম একটা অনিশ্চিত সম্পর্কের পেছনে সমস্ত বিক্রি করে দিয়েছে। যে মেয়েটার সে বাড়ি ঘরের ঠিকানা জানে না, কোথায় থাকে সে জানে না, এবং সে মেয়েটার জন্য সে নিজের সমস্ত সম্পত্তি যতটুকুই ছিল সব বিক্রি করে দিয়েছে। অপরাধ না, ভয়াবহ অপরাধ যেটাকে বলে। বলেন তারপর এক পর্যায়ে আমি কই আমি বিয়ে করবো, বড় ভাইদের বলে যে আমি বিয়ে করবো, দুলা ভাইদের বলি। পরে কেউ রাজি হয় না, কয় না ও যদি আবার আসে কি কেস করে, পরে আমরা ফাঁসমো, আমরা এসবে নাই। পরে আমি আমার মন এমনিতেই খারাপ,
তারপরে আরো দুঃখে মানে আরো কাতর হয়ে গেলাম বেশি। পরে ভাবলাম যে যাই আছে আছে সবকিছু বেচছে আমি ঢাকায় যাবো, এরা তার এলাকায় থাকবোই না। পরে গাড়ি ছিল মানে কম দামে দুলাভাইরে দিয়া দিলাম। এই গাড়িটা কিসের গাড়ি? এটা অটো ছিল, অটো ভ্যান। ওকে। পরে ঢাকায় আসি মার কাছে আবার। পরে ওঠার পর একটা গার্মেন্টসে আবার চাকরি নিলাম। একদিন গার্মেন্টসে বেতন পাইলাম, মারা আইসা দেখে যে বাসা খালি মামার বাসায় গেছে গাজীপুর, খালাদের বাসায়, ওই যাতে মামাও আসছে। এখন কই যাই হোক গাজীপুর মেলা দিন পরে যাই নাই, যাবো রেবেকার সাথেও দেখা করে আসি। পরে গেলাম সকালবেলা, এখন বাগানে গেলাম, গজারি বাগানে হাঁটতেছি। এখন হঠাৎই রেবেকার সাথে আমার দেখা, ও দেখায় আমার মানে কান্নাকাটি শুরু। রেবেকার সঙ্গে অনেকদিন পর আপনার দেখা? হ্যাঁ। ওকে। পরে ও বিয়ে করছে, 6 মাস হয়েছে। এখন ওর স্বামী ওর পছন্দ না। আচ্ছা। এখন কে পছন্দ না? কয় যে জাতি যায় মানে ওর স্বামীর বয়সে একটু কম, যে জাতি যায় মানুষ ভাই বোন কয়। তারপরে গান ও গাঁজা টাজা খায়, মানে ছেলে গাঁজা টাজা খায়, ওর পছন্দ না। পরে আমি বললাম দেখো আমার তরফ থেকে তোমার নেওয়া সম্ভব না। পরে কয় না তুমি যদি আমার না নিয়ে যাও আমি ট্রেন রাস্তা আত্মহত্যা করবো, হ্যান ত্যান। পরে এক পর্যায়ে আমিও দুর্বল হয়ে যাই। পরে বেতন ছিল পকেটে 4,500 টাকা, ও হাত বাড়াই দিল যে তুমি আমার নিয়ে যাও, এরা আমার নিয়ে যাবে দেশে, আমি আর দেওয়া হইব না, আইতেও পারবো। রেবেকা বলে এটা? হ্যাঁ। ওকে। পরে এক পর্যায়ে কান্নাকাটি করে, পরে নিয়ে যায়, জামা কাপড় কিচ্ছু নিয়ে আসে না। পরে ওরে নিয়ে গেলাম, এখন বিয়াও করি নাই, ওর স্বামীও মানে ওরে ছাড়ে না। গেলাম, যাওয়ার পর দুলাভাইয়ের বাসায় উঠালাম। এবার 2 দিন থাকার পর এখন মা সমানে ফোন দিতেছে। ওকে। আমার আরেকটা ভাই আছে, ওরও আমার বড় ভাই, ওরও ফোন দিয়ে কয়ে দিচ্ছে যে আবু মানে মেয়ে নিয়ে ভাগছে, ওরে পাইলে ধরবি। পরে এখন কি করবো, ওদিকেও যাইতে পারতেছি না। পরে বোনের বাসায় রাখা, পরে আমি মারে ফোন দিচ্ছি, দেখেন মা যাওয়া হয়েছে, এখন কি করবেন, এখন আপনার ছাড়া আমার কে আছে, হ্যান ত্যান। পরে কয় আচ্ছা ঠিক আছে তুই ওই থাক, আমরা আসতেছি। ওকে। পরে আসলো মারা, আসার পর নাটোর গেলাম। পরে কি করলো আমার মা কইলো ঠিক আছে, তাছাড়া আমি হই মানে পোলার পক্ষ, আর তোর এই বাপ হোক মানে মেয়ের পক্ষ, মানে মেয়ের বাবা। পরে এভাবে মানে নকল সাক্ষী যা বলে নিয়ে গেলাম। যার পর একটা কাজী অফিসে মানে কাগজপাতি কারোই নেই, ওরও নাই জন্ম নিবন্ধন, আমারও নাই কিছু। পরে যেভাবে হোক কাজী বিয়া পড়াইছে, পড়ানোর পর কাজীর 1,000 টাকা দেয় কাগজটা উঠাই নিচ্ছে। জি। উঠাই নেওয়ার পর ঢাকায় নিয়ে আসলো। নিয়ে আসার পর এখন 2 জনের সাথে কারোই বনে না, মার সাথে ওর বনে না, ওর সাথে মার বনে না, এখন টোটালি ধরগা লাগিয়েই থাকে। পরে আবার এদিক দিয়ে আমার চাকরি নাই। পরে একটা চাকরি নিলাম আবার আয়রন ম্যানে, আরেকটা গার্মেন্টসে। পরে নেওয়ার পর প্রত্যেক দিন বাসায় গেলে ঝরগা। পরে কি করলাম, রাগে একটা বাসা নিলাম আলাদা। নেওয়ার পর এখন ওরে ওই জাত রাখি, মারে এই জাত রাখি। পরে তাও দেখি ঝরগা কমে না। ওকে। এক পর্যায়ে ওর বাপ মার কাছে অযোগাযোগ করে, রেবেকার বাপ মার কাছে। পরে ওরা কয় দেখ যা করছত খবরদার তুই এই গাজীপুরে আসবি না, এখন আসার দরকার মানে রেবেকার মা বলে যে তোরা গাজীপুরে কখনোই আসবি না। হ্যাঁ। পরে কয় ডিভোর্স না হওয়া পর্যন্ত তোরা আসবি না, এখন কিন্তু আসলে বিপদ। পরে এক পর্যায়ে এখন এবার চলতেছে, এখন ও কইতাছে কি দেখো চলো গাজীপুরে যাই, এই যা থাইকো না, তোমার মা বাপ ভালো না, আমার হ্যান কয় স্যান কয়, আমার বাপ মা তুলি গালি গালাজ করে। আমি কই আমি তো থাকি না, দেখো এখন আন্দাজে মার দোষ দিব না তোমার দোষ দিব, কার দোষ দিব? মা কয় তোমার দোষ, তুমি কও মার দোষ। তাও কাগরে কিছু কই না, মুখ বিদ্যা থাকি সবসময়, নিজের মানে অশান্তি একটা। ওকে। পরে যাই হোক এবার চলতেছে। একদিন কি করছে, মানে শুয়ে আসছে, হঠাৎই কি করছে মানে শয়তানি করতে করতে আমার একটা গালে থাপ্পড় মারছে। মানে কেউ আমার গালে থাপ্পড় মারলে আমার আর সহ্য হয় না। পরে আমি কই ঠিক আছে তুমি মারছো, ঠিক আছে নাও আমরা গাজীপুর যাই। পরে কয় কে আইজি? আমি কই হয় আইজি। পরে মাথায় টেয়া নিচ্ছি, টেয়া নিয়ে গাজীপুর গেছি। যাওয়ার পরে শ্বশুর বাড়ি গেছি। পরে আস্তে আস্তে 2 দিন থাকলাম শ্বশুর বাড়ি। মানে সবাই কাগজ চাইতেছে যে তোমরা বিয়ে করছো, তোমাকে কাগজ কই, কি ডিভোর্স দিছো পুলারে, ওই ডিভোর্সের কাগজটা কো। এলাকায় যত নেতা খেতা আছে
ওরা এখন আইসে, আইসা বলতেছে কাগজ দেখাও, না হলে সমস্যা আছে। পরে কই ঠিক আছে কাগজ দেখামো, আমার একটা দিন সময় দেন। আমি যাই, ঢাকায় যাই, আমার মার কাছে আছে, আমি নিয়ে আসি। পরে কয় ঠিক আছে, যেদিন যাবো ওই দিন আবার সেই কান্নাকাটি করা আমার সাথে। পরে আসলাম, অনেক কান্নাকাটি করলাম, আর মার কাছে আইসি, আইসা দেখি মার থেকে কাগজ চাইতে, মা কয় কাগজ আমি পুরো ফেলাইছি। আচ্ছা কয় কাগজ নাই, কাগজ পুরো ফেলাইছি, এখন তুই যেমন তাকো। আচ্ছা, কাগজ পুড়িয়ে ফেলেছে কেন? মানে গেছি মার সাথে রাগারাগি হয়েছে এই কারণে? রাগারাগি করে গেছি, এখন ওই রাগে মা পুরা ফেলাইছে। পরে মার সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি অনেক, এক পর্যায়ে মানে মার গায়ে হাত তুলমো এরকম অবস্থা। ছি 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 ছি। পরে ওই যে রাগারাগি কইরা কোনো মতে চলে আসলাম, অনেক কষ্টে দেশে আসলাম। আসার পর আমার এক ভাইস্তিতে টাকা পাইতাম কিছু, পরে ওইভাবে টাকা পয়সা নিলাম, নিয়ে চলতে আসছি, খাইতেছি। পরে ওইভাবে 5-6 দিন গেল, টাকা পয়সাও গেল ফুরায়। পরে এখন কি করবো, এখন পরে আবার মার সাথে যোগাযোগ করি, মা কয় না তুই আমার সাথে কথা বলবি না, হ্যান ত্যান, বোনের সাথে কথা বলি। তারপরে এইভাবে আস্তে আস্তে ঢাকায় আসি। পরে ঢাকায় আসি, আর মা কয় আইসুত কে, আমার ছাড়া তোর সুখে আসো, তা আসার কি দরকার। পরে আমি কই মা যা হয়েছে হয়েছে, দেখেন এখন কি করবো, এখন আপনি যা করবেন আমি তাই করবো। পরে এইভাবে আস্তে ধীরে মার কাছে থাকি, ওদিক দিয়ে এখন আমার কাছে থাকতে গেলে ওর কথা ভুলা থাকতে হবে, তোর একটা বিয়া দেবো দরকার হইলে। এখন আমি কই ঠিক আছে, এখন আমি বিয়া করবো না, আমি বিয়া করবো দেরি। পরে এভাবে ছাইরা দিই, কিন্তু সত্যি কথা বলতে ওরে আর বলতে পারি না। পরে এখন চাকরিও খোঁজ করি, যে চাকরি হইলে ওরে আস্তে ধীরে নিয়ে আসবো আমি, পরে আবার দরকার হইলে বিয়া করবো, এরকম। চাকরি হয় না, এখন আমার ওই আব্বা কইতাছে চাকরি হয় না, তাই থাকে কি করবা, যাওগা। মানে আমার তো আর যাওয়ার কোনো নাই, দেশে কে আছে, কেউ নেই। মা কইতাছে দেখ সারা জীবন তো ঢাকায় থাকলাম, কোনো তুই বাড়িটা ছিল, বাড়িটাও নাই, এখন বাড়ি ঘর না করলে কিরম দেখা। পরে কই ঠিক আছে আমি একটা ব্যবস্থা করে দেবো। এখন ওই আব্বু আবার আমার সাথে ভালো ব্যবহার করতেছে। তারপর আমার একটা বাড়ি ছিল, রুম ছিল, পরে আমার এক রুম আমি ভাইয়ের কাছে দিয়া দিলাম, বেশি দিলাম 25,000 টাকা দিয়া। আর কিছু আগের টাকা ছিল জমি বেচার, ওই দিয়া নাটোরে একটা মারে রুম করে দিলাম। আপনি রেবেকাকে আনলেন না তারপরে, তাই না? ওকে। পরে কই কি জীবনে যা করছি, আমার তো এমনিতেই সব গেছে, যাই মাগর কইরা দিই। আমি তো এমনিতেই মানে সেই সব যে কি মানে কি ঘর যে থাকা, কি একটা নিরাপত্তা স্থান থাকা, কি সেটা আর বুঝি নাই, যে আমার যা হয়েছে হয়েছে, আমার মারা যে এত চাই মারাই সুখে থাকুক। পরে এভাবে ঘর বাড়ি করে দিলাম। তারপর আস্তে আস্তে চাকরি নিলাম, হাসপাতালে চাকরি করতেছি। করতে করতে এখন আরেকটা মেয়ের সাথে আবার আমার রিলেশন হলো, নাম রাবেয়া। ওকে। তার একটা মেয়ে আছে, মানে তার স্বামী তারে ফালাইতে গেছিল গা, এখন রাবেয়া বলতেছে তারে 5 তারিখে বিয়ে করা রাখবো, হ্যান ত্যান। এখন বাপ মা বলতেছে 5 তারিখে তুই দেশে আসবি, শুধু দেশে বিয়ে ঠিক করে রাখছে, দেশে আসবি। আবার এদিক দিয়ে মামার কাছে শুনলাম যে রেবেকার নাকি একটা ছেলে হয়েছে। নাথিং টু সে ব্রো। এখন পরে মামারে বললাম যে ওর স্বামীকে ওরে মাইনে নিছে, কয় তা জানি না, তবে জানি ওর একটা ছেলে হয়েছে। এখন আমি কই ও কি দেশে না এই জায়গা, কয় হিন্দি সিরিয়ালকেও হার মানায় মোটামুটি এদের যে গল্পটা আমরা আজকে এখানে শুনলাম। বাট বাই দ্য ওয়ে, একটা কথা আছে, পাপ নাকি কাউকেই ছাড়ে না। সো দিস ইজ অ্যান আলটিমেট অ্যানাদার এক্সাম্পল ফর whom actually who are making sin. So nothing to say. দুটো অপ্রিয় সত্য এখানে উঠে এসছে, দুজনের অপ্রিয় সত্য আমরা বলবো, সবুজ এবং আবু পাটোয়ারি। সবকিছু মিলিয়ে আমরা ডক্টর তাজুল ইসলামের কাছ থেকে তার মতামত জানতে চাই এই মুহূর্তে। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দুজন অতিথি, তাদের আমরা গতানুগতিক ভাবে যেরকম অপরাধের কাহিনী শুনি, দুর্দর্শ অপরাধী, আজকে কাহিনীতে তেমন কিছু নাই, দুটাই খুব সাধারণ ধরনের। সবুজ যিনি ইন্টারমিডিয়েট পড়ার পর থেকে গার্মেন্টসে কাজ করতো, কিন্তু ওই
ইউজুয়ালি যাওয়া হয় খারাপ বন্ধুদের সঙ্গে চলতে গিয়ে সে নেশায় করেছে। আমরা আগেও বলেছি যারা নেশা করে তারা কিন্তু শুধু নেশায় থাকে না, তারা আরো খারাপ অপরাধ করতে চলে যায়। তাই দেখা যাচ্ছে যে তারা শুধু নেশা করতো তাই নয়, তারা বিভিন্ন হোটেলে গিয়ে যারা খারাপ মেয়ে যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক করছে। কিন্তু তার বাবা তাকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল, সেখানে সে মোটামুটি ভালো রেজাল্ট করেছে এবং এখনো সে বিভিন্ন রাজনৈতিক দলে করতেছিল। কিন্তু তার মেধা ভালো আসতেছিল বলেই এবং তার বড় ভাই তাকে একটু বোঝানোর পর থেকে সে এখন বলতে পারছে যে সেই যে নেশা করতো বা খারাপ কাজ করতো, অথচ সে যদি পড়াশোনা করতো আরো ভালো করতে পারতো। এই আত্মোপলব্ধি থেকে সে এখানে এসেছে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আর যারা অনুষ্ঠান শুনছেন তারা, আমরা আশা করি, আমরা তো এখানে প্রচুর দাগী আসামিদের কথা শুনি, তারা খুব খারাপ অবস্থায় তারপর আমাদের কাছে আসে, কিন্তু সবুজের কাছ থেকে তারা শিখতে পারে। তার বয়স এখন 18, তাতে বোঝাই যাচ্ছে যে অল্প সময় সে আবার ব্যাক করতে পেরেছে, সে আবার স্বাভাবিক এবং ভালো জগতে ফিরে আসতে পারতেছে। যারা এখনো সেই খারাপ পথে আছে বা সেরকম সম্ভাবনা আছে, তারা হয়তো এখান থেকে শিখতে পারে যে না, যদিও ভুল করে ফেলি খুব দ্রুত আবার যাতে ভুল সংশোধন করা যায়। আর আমাদের দ্বিতীয় অতিথি পাটোয়ারি, যার বয়স এখন 23, আমরা দুটি দেখা যাচ্ছে যে আগে আমরা যাদের কাহিনী শুনতাম তারা অনেক একটু বেশি পরিপক্ক ছিল, তারা কিন্তু দুজনই অল্প বয়সের। এখানে যেটা হচ্ছে যে এখন পাটোয়ারি কিছুটা আত্মসচেতন হয়েছে যে না, আমি অন্যায় করতেছি, ভুল করতেছি, এগুলি সঠিক হচ্ছে না, সেজন্য সবাইকে তার অপরাধের কথা বা ভুলগুলি সবাইকে জানাইতে এসেছে। এখানেও আমরা পাটোয়ারিকে স্বাগত জানাই। যে জিনিসটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে এই যে আমাদের দেশে মানে সামাজিক যে প্রথাগুলি আছে, সেই প্রথাগুলি আজকে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এদের পর থেকেই কমার্স নেশা করার পর থেকেই মেয়েদের সঙ্গে মানে একাধিক মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, তাদের কাছে নিয়ে যায়, বিয়ে করে, আবার বিয়ে করে ছেড়ে দেয়। এটা ছেলেরাও করে, মেয়েরা করে। একটা সময় আমাদের দেশে এত মানে সহজে এই সমস্ত অপকর্মগুলি ঘটতে পারতো না, কিন্তু ইদানিং খুব বেশি হচ্ছে। অল্প বয়সে ছেলে মেয়েরা নিজেরাই পরিচিত হয়, নিজেরাই বিয়ে করে, আবার নিজেরাই ছেড়ে দেয়। হ্যাঁ, তাদের ভিতরে এক ধরনের অস্থিরতা বোধহয় কাজ করে। তারা কমিটেড না, তারা জীবনের প্রতি দায়বদ্ধ না, যে না আমরা এভাবে করতে পারি না। অনেক ক্ষেত্রেই দেখা গেছে। আর লক্ষণীয় ব্যাপার আছে, যারাই অল্প বয়সে বিয়ে করে, যেমন তাদের বয়স মতো এখন প্রত্যেকেরই বয়স বলতেছে না 18, তার মানে তারও 4-5 বছর আগে থেকেই তারা এগুলি করতেছিল। তার মানে 14-15 বছর বয়সে যদি এই প্রেম নামক জিনিস করতে থাকে, তারপর সেই সময় বিয়ে করে ফেলে, তাদের বয়স কি, তাদের মানে ম্যাচুরিটি অতএব এই জন্য এদের পরিণতি ভালো হয় না। যারা শুনছেন, আশা করি গার্জিয়ানরা বুঝে চেষ্টা করতে হবে যে এরকম সম্পর্কগুলি যাতে অঘটনের দিকে না ঘটে, সেদিকে দেখতে হবে। ছেলে মেয়েকে যথাযথ তত্ত্বাবধানের ভিতরে এবং নজরদারির ভিতরে রাখার চেষ্টা করবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ। শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। স্পেশালি থ্যাঙ্কস টু ডক্টর তাজুল ইসলাম। পত্রিকা খুললে ইদানিং আপনার লেখা পড়া যায় এবং সেটা বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অনেক বড় বড় কন্ট্রিবিউশনের মধ্যে অন্যতম আমি মনে করি। সাধারণ মানুষের জন্য আপনি যেভাবে ফেসবুকে লিখছেন এবং একই সাথে আপনি যেভাবে পত্রপত্রিকায় লিখছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদেরকেও একটা গুড নিউজ দিয়ে রাখতে চাই, যদিও একটু দেরি আছে। সেটা হচ্ছে আমার এ যাবৎকালের সবচাইতে বড় কন্ট্রিবিউটরি ওয়ার্ক আমি যদি বলি, সেটা হলো যাহা বলিব সত্য বলিব নিয়ে ভেরি ভেরি এক্সক্লুসিভ একটা বই আমি বের করতে যাচ্ছি, যেখানে ডক্টর তাজুল ইসলামের মতামত থাকবে। এবং আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এই বইটি যেদিন মার্কেটে আসবে, অন্তত জীবনে একটা বারের জন্য হলেও আপনার এই বইটি আপনি পড়বেন, যেটা আপনাকে বিপদ থেকে কুপথে যেতে আপনাকে সুরক্ষা দেবে, আপনার বিবেককে জাগ্রত করতে কোনো না কোনো ভূমিকা রাখবে। আপনারা অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই আসছে, আমরা কাজ করছি সেই বইটি নিয়ে। আজকের মতো শুভরাত্রি, অনেক ভালো থাকুন। আগামী রবিবার কথা হবে জেবিএসবি আনসেন্সর্ডে। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে।
তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।